সিফিলিসে চলে আসেন আমাদের এখানে আমি যেটা বললাম যে প্রথমে আপনি স্টার মার্ক দিতে না করছি কোনো, কিন্তু জেনে রাখা এই জন্য আপনি যদি ওটা সম্পর্কে না জানেন, আপনার আর্টনে পড়ছেন এখন একটু ভুলে গেছেন, তাহলে আপনি ডায়াগনোসিসই করতে পারবেন না, সেই ক্ষেত্রে তো এসিকিউ লেখারও প্রশ্ন আসে না। আর এসবিএ তে ও একটা সিনারিও সাজাবে যখন, তখন আপনার সিমটম গুলো দিয়ে দিবে, তারপরে বলবে যে এই ক্ষেত্রে তুমি বলো যে নিচের কোন স্টেপটা সহজ, হ্যাঁ হাজবেন্ডেরও দিতে হবে এট এ টাইম সিমালটেনিয়াস ট্রিটমেন্ট, তারপর হচ্ছে সেফট্রাইজন, এখানে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অফ অ্যান্টিবায়োটিক, তাহলে মানে চয়েস অফ অ্যান্টিবায়োটিক, তাহলে এই যে এই জিনিসগুলো জানতে তো হবে। সো আপনাকে কি করতে হবে, এই জন্য এটা মানে ক্লিনিক্যাল ফিচার গুলো এই জন্য জানতে হয়, যেটা আপনি নতুবা আপনি মানে সিনারিওটা সাজাবে যে তখন বুঝতেই পারবেন এটা কোনটা আসছে, ভাষা লাগবে। সিফিলিসের ক্ষেত্রে একইভাবে যে এটা অ্যানারবিস পাইরোটি, এটা ট্রিপোনেমা প্যালিডিয়াম দিয়ে হয়, এবং এটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ফিচার কি কি, প্রাইমারি লেশন, শ্যাঙ্ক ফ্রি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্মল পেপুল, তারপরে এক্সপোজারের পরে, তারপরে হচ্ছে টিউবস আর নট এফেক্টেড, ইনফার্টিলিটি ডাজ নট অকার, এটা দাগাবেন, এখানে এসবি লিখবেন। হ্যাঁ, তারপর সেকেন্ডারি সিফিলিস হচ্ছে 6 সপ্তাহ থেকে 6 মাস, অনসেট অফ প্রাইমারি শ্যাঙ্ক্রির পর, কন্ডালামেটাল লাটা, এটা হচ্ছে সেকেন্ডারি, ম্যাকুলোপাপারাস স্কিন র্যাশ হয় এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে কি লেটেন্টটা, এটা একদম 2 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। টারশিয়ারিটা কি হয় যে আপনার আনট্রিটেড যেটা পেশেন্টদের ওইটা যে ওইরকম ভাবে করে, এবং এখানে হচ্ছে গুমা ফরমেশন হয়, ক্র্যানিয়াল নার্ভ পালসি হয়, কি আপনারই সেটা হচ্ছে দাগাবেন, এবং আলসারটা পাঁচটা আলসার, রোলড আউট মার্জিন, এটা দাগাবেন। কনজেনিটাল সিফিলিস ইন প্রেগনেন্সি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কনজেনিটাল সিফিলিসটাকে আপনারা 20 নাম্বার চ্যাপ্টার থেকে পড়বেন, এটা আপনাদের অফস ক্লাসেও আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবেন, ঠিক আছে? ডায়াগনোসিস অফ সিফিলিস এটা পড়বেন, এবং এইটা হচ্ছে গিয়ে টপিকটা কি বললেন? জি, কনজেনিটাল সিফিলিস অফসের 20 নাম্বার চ্যাপ্টারে আছে না, কনজেনিটাল সিফিলিস। আচ্ছা, হ্যাঁ, এইটা পড়ে ফেলবেন, এখনই পড়ে ফেলবেন। ওইখান থেকে আপনি প্রেগন্যান্সি এরকম কিছু ছিল? হ্যাঁ, সিফিলিস ইন প্রেগন্যান্সি ওইখানেই আছে। সিফিলিস ইন প্রেগন্যান্সি ইম্পর্টেন্ট না, কনজেনিটাল সিফিলিস ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ডায়াগনোসিস অফ সিফিলিস আপু যে সেরোলজিক্যাল টেস্ট আসছে, দেখেন ভিডিআরএল পজিটিভ হবে আফটার 6 উইকস অফ ইনিশিয়াল ইনফেকশন। স্পেসিফিক টেস্ট কি আমাদের ট্রিপোনেমা প্যালিডাম, হেমোগ্লুটিনেশন টেস্ট, ফ্লুরোসেন্ট ট্রিপোনেমার অ্যান্টিবডি টেস্ট, এবং এইটাই হচ্ছে এই ফ্লুরোসেন্ট ট্রিপোনেমার অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্টটাই হচ্ছে আমাদের কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে? আর স্ক্রিনিং টেস্ট দিলে কোনটা দিবেন আপু? দেখেন ভিডিআরএল এন্ড টিপিএইচ টেস্ট আর ইউজ ফর স্ক্রিনিং, ঠিক আছে? এই লাইনটা এসবি লিখেন। এই ডায়াগনোসিসটা পড়বেন এবং ট্রিটমেন্টটা পড়বেন। সিফিলিসের ট্রিটমেন্টও কিন্তু লাগবে, তবে এগুলাতে কিন্তু স্টার নাই, ঠিক আছে আপু? স্টার মার্ক না, বেজাথিস পেনিসিলিন দেই, এটাই শুধু জানবেন। এবং যে বোল্ড কথাটা আছে যে অল উইমেন উইথ সিফিলিস শুড বি টেস্টেড ফর এইচআইভি ইনফেকশন, এবং পজিটিভ হয়, এটা দাগাবেন। ফলো আপ কি? ফলো আপের ক্ষেত্রে এটা হচ্ছে 1, 3, 6 এবং 12 মাসের সময় আফটার ট্রিটমেন্ট আর্লি সিফিলিসের, এটা আমরা ফলো আপ করবো। শেষ। ক্ল্যামাইডিয়া, সিফিলিস গনোরিয়ার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্ল্যামাইডিয়া, কারণ এখন হচ্ছে আমরা এটা সবচেয়ে বেশি পাই। তাহলে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস হচ্ছে এটারই এসটিআই এর ক্ষেত্রে, এবং আমাদের যেটাকে বলতেছে যে লঙ্গার এটা ইনকিউবেশন পিরিয়ড, কলামনার এবং ট্রানজিশনাল এপিথেলিয়ামই হবে, অব্লিগেটরি ইন্ট্রাসেলুলার অর্গানিজমও এটা দিয়ে আমরা সিনারিও সাজাই। তারপর হচ্ছে এটা গণকক্কালের সাথে 20 থেকে 40% ক্ষেত্রে গণকল ইনফেকশনের সাথে রিলেটেড। ক্লিনিক্যাল ফিচারে দেখেন এটা নন স্পেসিফিক এবং অ্যাসিম্পটোমেটিক থাকে 75% কেসে। সো এই কথাটা আপনাকে এসবিএ তে দিয়ে দিতে পারে। ডিজিরিয়া, ডিসপ্যারেনিয়া, পোস্টকটাল ব্লিডিং। পোস্টকটাল ব্লিডিং কিন্তু গণকক্কাসে থাকে না, কিন্তু এখানে পোস্টকটাল ব্লিডিং খুব কমন ক্ল্যামাইডিয়াল ইনফেকশনে। ক্ল্যামাইডিয়াল সার্ভিসাইটিস বলে, সেই জন্য এখানে পোস্টকটাল ব্লিডিং হয়। ইনফেকশনের ক্ষেত্রে টিউবারকুলার সার্ভিসাইটিস যদি হয় সেক্ষেত্রে পোস্টকটাল ব্লিডিং হয়, ক্ল্যামাইডিয়া হলেও পোস্টকটাল ব্লিডিং হয়, এই দুইটাতে দিয়ে হয়। তাহলে ক্ল্যামাইডিয়াল ইনফেকশনে পোস্টকটাল ব্লিডিং হয়। ইন্টারনেস্ট্রাল ব্লিডিংও কিন্তু আমরা আপনার গণকক্কাসে পাই না, তাহলে এই দুইটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু আপনি স্টার মার্ক দিবেন ক্লিনিক্যাল ফিচার ক্ল্যামাইডিয়াতে। হ্যাঁ, মিউকোপুরুলেন্ট সার্ভাইকাল ডিসচার্জ আসবে, ঠিক আছে? এবং এখানে সার্ভাইকাল একটুপিক হতে পারে, সার্ভাইকাল ফ্রায়াবিলিটি থাকতে পারে।
তারপর কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, 3টা স্টার দিয়ে পড়বেন। ইউরেথ্রাইটিস, বার্থনাইটিস হবে, ডিসইউরিয়া, ডিসপেরোনিয়া, মিউকোপোলেন, ভ্যাজানাল ডিসচার্জ, এগুলো থাকবে। ক্ল্যামাইডিয়াল সার্ভিসাইটিস যেটা বলছিলাম এটা হবে, এবং এইটা গিয়ে পরে উপরে গিয়ে অ্যান্ড্রোমেট্রাইটিস করতে পারে, সালফিনজাইটিস করতে পারে, দাগাবেন। এবং ওই যে পেরিহেপাটাইটিস বলছি, ফিটস-হার্কার্ডি সিনড্রোম, লিভার ক্যাপসুল ইনভলভ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে একটা পেইন পাই, ফিটস-হার্কার্ডি সিনড্রোম। এটা দিয়েও কিন্তু আপনার এসবিএস সিনারিও সাজায় দিবে। আচ্ছা, এখানে যে ডায়াগনোসিস, আমরা নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট এন্ডোসার্ভিক্যাল সেল থেকে করি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যাককয় সেল মনোলেয়ার, এখানে হচ্ছে টিস্যু কালচার করি। এটা তারপরে এইখানকার যে ট্রিটমেন্ট, এখানে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন, মোদ্দা কথা মাথায় রাখবেন, কিন্তু গনোকোকাসিস, সেফট্রাইজন, ক্ল্যামাইডিয়াতে অ্যাজিথ্রোমাইসিন, এগুলো হচ্ছে মেইন ড্রাগ। হ্যাঁ, এসবিএতে আসলে কিন্তু এইভাবেই দিতে হবে, ঠিক আছে। তারপর ট্রাইকোমানিয়াসিস আপনার মেট্রোনিডাজল, ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিসে মেট্রোনিডাজল, তারপর আপনার ক্যান্ডিডিয়াতে হচ্ছে ক্লট্রিমেজল, এরকম আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে একদম মাথায় নিয়ে নিবেন আজকে থেকে, অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে আমার ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে মেইন, গনোকোকাসের ক্ষেত্রে সেফট্রাইজন আমার মেইন, তাই না? সিফিলিসের ক্ষেত্রে বেনজাথিন পেনিসিলিন দিছি আমি। তাহলে এটা একদম সেট করে ফেলবেন, নতুবা কি হবে, পড়তেছেন অ্যাজিথ্রোমাইসিন, অডোসিক্লিন, অরিটা, এরকম করে পড়তে থাকবেন, ঝামেলা হয়ে যাবে। তাহলে সবগুলোই পড়বেন, কিন্তু মেইন আমাদের এখানে কি, অ্যাজিথ্রোমাইসিন। এখানে আরেকটা জিনিস আছে, প্রেগনেন্ট উইমেনের, আমরা এখনই পড়বো, দাঁড়ান দেখি। এখানে মনে হয় সবগুলা জিনিস এগুলো আগে ছিল না, এই টেবল গুলো আগে ছিল না। ফর অল উইমেন উইথ ক্ল্যামাইডিয়া অর গনোকোকাল ইনফেকশন, দ্য পার্টনার শুড বি ট্রিটেড, দাগাবেন, পার্টনার শুড বি ট্রিটেড, এবং একই সাথে ট্রাইকোমোনিয়াসিসও পার্টনারকে ট্রিট করতে হয়। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, গনোকোকাসের করলেন, ক্ল্যামাইডিয়ার করলেন, এবং ট্রাইকোমোনিয়াসিসের করতে হয়। They should avoid sexual intercourse until therapy is completed with the resolution of symptom. তারা কিন্তু এর আগে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবেন না। এখন নাইজেরিয়া গনরি, ক্ল্যামাইডিয়া এবং মাইকোপ্লাজমা জেন্টাকুলাম, যেটা এইটার একসাথে যেই আপনার আছে, এটা হচ্ছে দেখবেন, দেখেন কোনটা কি দিয়ে হচ্ছে। একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, ক্ল্যামাইডিয়া অবলিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম, আর এটা হচ্ছে গিয়ে মাইকোপ্লাজমা, যেটা ওটা স্মলেস্ট নন সেলফ রেপ্লিকেটিং ব্যাকটেরিয়াম। ডায়াগনোসিস সবগুলারই নেট দিয়ে করতেছি, ট্রিটমেন্ট এটা সেফট্রাইজন, ওগুলোতে ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন। আচ্ছা, তারপর টেস্ট অফ কিওর, পার্টনার ট্রিটমেন্ট কি দেখেন, এটা হচ্ছে অল কন্ট্রাসিন পাস 3 মান্থস, অল কন্ট্রাসিন 6 মান্থস পর্যন্ত যারা মানে ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে ওর কন্ট্যাক্টে ছিল তাদের সবাইকে ট্রিটমেন্ট নিতে হবে। আর মাইকোপ্লাজমার ক্ষেত্রে যদি কারেন্ট পার্টনার যে আসে তাকে শুধু টেস্ট করবো, টেস্ট যদি পজিটিভ হয় তাহলে সে ট্রিটমেন্ট নিবে, আদারওয়াইজ না, মানে সাইমালটেনিয়াস ট্রিটমেন্ট না। ট্রিটমেন্ট ইন প্রেগনেন্সি, এটা দেখেন এবার একদম টেবল করে দিচ্ছে, আগের বার টেবল ছিল না। এটা খুব ইম্পর্টেন্ট যে ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিসের ট্রিটমেন্টে ইরিথ্রোমাইসিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, এটা আসছে পরীক্ষাতে, এবং ম্যাডামদের খুব পছন্দের জিনিস ইরিথ্রোমাইসিন। এটা ডোজ সহ পড়বেন। নাইজেরিয়া গনোরিতে তো সেফট্রাইজনই দিবেন, মাইকোপ্লাজমাতে অ্যাজিথ্রোমাইসিন দিবেন, কিন্তু ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিসে হচ্ছে কি প্রেগন্যান্সিতে আসলে ইরিথ্রোমাইসিন দিবেন। আর যদি প্রেগন্যান্সি ছাড়া আসে তাহলে এজিথ্রোমাইসিন হবে। হ্যাঁ, প্রেগন্যান্সি ছাড়া আসলে এজিথ্রোমাইসিন হবে। আচ্ছা, এখন দেখেন আপুরা, শ্যাঙ্ক্রয়েড সফট সোর, তাই না, হেমোফাইলাস ডিপ ডুকরি দিয়ে হয়, এটা সম্পর্কে যেটা আমরা এর আগে পড়ছি ওরকমই, এটা যে পেইনফুল, এই কথাটা জেনে রাখেন। এবং এখানকার আলসার যেটা হয়, ক্লাস্টার অফ আলসার হয়, ইনগুইনাল লিম্ফোডেনাইটিস হয়, বুবুস ফর্ম হয়, যে অ্যাবসেস ফর্ম হয়, এই যে এই জিনিসগুলা। হ্যাঁ, এবং এইটা হচ্ছে গিয়ে ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশনকে ট্রান্সমিশনে হেল্প করে। এবং এই ক্ষেত্রে হচ্ছে সোল অফ ফিশ, যে আমাদের একটা অর্গানিজমের যে গ্রামস্টেইনে সোল অফ ফিশের মতো দেখা যায়, এটা জেনে রাখবেন। ট্রিটমেন্টে এখানে কি সেফট্রাইজন, হ্যাঁ সেফট্রাইজন হচ্ছে মেইনিয়া, তারপর অ্যাজিথ্রোমাইসিন, ইরিথ্রোমাইসিন দিয়ে আপনি করতে পারেন। এটা এই যে যা বলছি স্ট্যান্ড্রয়েড থেকে তাই। আর লিম্ফোগ্রানুলোমা ভ্যানেরিয়াম দিয়ে কি এটা ক্ল্যামাইডের আরেকটা সেরোটাইপ দিয়ে হয়, এল সেরোটাইপ দিয়ে। তারপর হচ্ছে এখানে আমাদের যেটা হয় প্রাইমারি ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন হয়, এবং এখানে যেটা আমাদের টেন্ডার এনলার্জ এন্ড ম্যাটেড টুগেদার ফর্মিং বুবো হয় এবং পেইনফুল হয়, গ্রুপ সাইন পাওয়া যায়। ঠিক আছে, এই কথাগুলো এসবি এর জন্য দাগাবেন, সেরকম ভাবে এসিকিউ তে কিন্তু আসে না। ঠিক আছে, এসবি এর জন্য আসবে। টারশিয়ারি ফেজে কি হয়, আমাদের দ্য ক্লাসিক্যাল ক্লিনিক্যাল সাইন হেটারতে গ্রুপ সাইন, ডিপ্রেশন বিটুইন গ্রুপস অফ ইনফ্লেম নোডের মাঝখানে আমরা একটা গ্রুপ সাইন পাই। কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, কমপ্লিকেশনটা পড়বেন।
হ্যাঁ, এখানকার কমপ্লিকেশনটা পড়বেন। দেখেন ভালভাল এলিফ্যান্টিয়াসিস হয়, পেরিনিয়াল স্ক্যারিং হয় এন্ড ডিসপেরনিয়া হবে, রেকটাল স্ট্রিকচার হবে, সাইনাস এন্ড ফিস্টুলা ফর্মেশন হবে। এটা আপনার এসবিএ তে আসছে। এখান থেকে কোনটা যে আসছে, রেকটাল স্ট্রিকচার না কি যেন একটা আসছে। যাই হোক, এটা কমপ্লিকেশন ম্যাডামদের খুব পছন্দের, সো এটা পড়বেন। আচ্ছা, ট্রিটমেন্টে এটা দেখে যে সেটা হচ্ছে আমাদের আপনার ডক্সাসাইক্লিন দিছে, অ্যাজিথ্রোমাইসিন দিছে, গ্র্যানুলোমা ইনগুইনালি যেটা, এটাতে আসেন এখন। এটা লিম্ফোগ্রানুলাম ভ্যানিডিয়াম এগুলো হচ্ছে গিয়ে মানে আপনি জাস্ট চলে আসতে যেন করতে পারেন, কিন্তু ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাস হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার, হ্যাঁ, ক্ল্যামাইডিয়া আমাদের ইনফিনিটি স্টার, এগুলা। তাহলে এগুলো হচ্ছে একটা করে স্টার দিয়ে রাখবেন। গ্র্যানুলোমা ইনগুইনালিতে এটাতে হচ্ছে আপনার পজিটিভ অর্গানিজম দেন, দাগান। তারপর হচ্ছে গিয়ে এখানে যেটা আপনার ইনকিউবেশন পিরিয়ড, তারপরে হচ্ছে বিফি রেড কালার, যে এটার আপনার আলসারটা হবে বিফি রেড হাইপারট্রফিক একটা আলসার, রোল্ড ইভার্টেড মার্জিনে, ইলিভেটেড মার্জিন, তারপর লিম নোডস ডু নট আন্ডারগো সাপুরেশন, অ্যাবসেস ফর্মেশন হয় না এখানে, এটা জেনে রাখা। এবং এখানে সেফটি পিন লাইট, যে ডোনোভান বডিসটা যে থাকে, এটা ডার্ক সেফটি পিন লাইট অ্যাপিয়ারেন্স কিন্তু দেয়, এটা জাস্ট জেনে রাখা। ট্রিটমেন্টে অ্যাজিথ্রোমাইসিন, এগুলো ট্রিটমেন্ট সেরকম ভাবে আসে না। অ্যাজিথ্রোমাইসিন, ইলেকট্রোমাইসিন, এগুলোর কোনো ডোজ পড়বেন না। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এখন ইনফিনিটি স্টার আরেক টপিক। সেইখানে এখানে কি আমাদের এটা হচ্ছে আমাদের যে আমাদের এসটি এর আরেকটা অর্গানিজম, এবং এটা দেখেন নর্মাল ভ্যাজাইনাল ফ্লোরা থেকে শিফট হয়ে ই করতেছে, হ্যাঁ। এবং এখানে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের যেই আপনার ভ্যাজাইনালিস, তারপর হচ্ছে আপনার অ্যানারোবিক অর্গানিজম আছে, ব্যাকটেরিয়াল স্পেসিস, মাইকোপ্লাজমা হোমিনিস, সবগুলো মিলে একটা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে সিমটোমেটিক ভ্যাজাইনাইটিস হয়, মোস্ট কমন আমাদের সিমটোমেটিক ভ্যাজাইনাইটিস হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, হ্যাঁ, এটা। রিস্ক ফ্যাক্টর কি কি দাগাবেন, এবং এটা এসএকিউ এবং এসবি দুইটার জন্য ইনফিনিটি স্টার, মাল্টিপল নিউ সেক্সুয়াল পার্টনার, আর্লি এজ অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, সিগারেট স্মোকিং, শেয়ারিং অফ সেক্স টয়েস, অ্যাবসেন্স অফ হাইড্রোজেন পারঅক্সাইড প্রডিউসিং ল্যাক্টোবেসিলাই, আর আইওসিডি ইমিউনোসাপ্রেশন। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাসিসটা হচ্ছে আপনার ম্যাল অর্ডারের ফিশি ভ্যাজাইনাল ডিসচার্জ, খুব ইম্পর্টেন্ট। ভ্যাজাইনাল ডিসচার্জ আজকে আমাদের একটা টপিক। সো ফিশি ভ্যাজাইনাল ডিসচার্জ, এটা হচ্ছে ম্যাল অর্ডারস থাকে, এটা কমপ্লিকেশন। এটার কমপ্লিকেশন আপনার এসিকিউতে আসছে, এসিকিউতে আসবে সব সময়, হ্যাঁ। এখানে দেখেন ভ্যাজাইনাল কাফ সেলুলাইটিস ফলোইং হিস্টেরেক্টমি, একটা কথা আছে, এটা এসবিও তো আসবে, যে হিস্টেরেক্টমির পর এরকম এরকমই হচ্ছে, ভ্যাজাইনাল কাফ সেলুলাইটিস কোনটার হবে, সেটা কি দিয়ে হবে, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস দিয়ে। ডেভেলপমেন্ট পিআইডি ফলোইং অ্যাবর্শন, রিকারেন্ট ইনফেকশন লিডিং পিআইডি, এবং প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশন দেখেন যে প্রিটার্ম লবার প্রম করে ফেলে, এবং বিফোর 20 উইকসে প্রেগন্যান্সি লস গুলো কিন্তু ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস একটা কারণ। ডায়াগনোসিস ইনফিনিটি স্টার যেটা হচ্ছে আপনার এমসেলস 4 ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখানে আমার হোমোজেনাস ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে, ভ্যাজাইনাল পিএইচটা 4.85 এর বেশি হবে, পজিটিভ হুইপ টেস্ট থাকবে, ক্লুসেল মোর দ্যান 20% এর বেশি থাকবে, এবং থ্রি অফ দিস 4 ক্রাইটেরিয়া যদি থাকে, সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে দিব। এই এখন কথা হচ্ছে হুইপ টেস্ট কি, সেটা হচ্ছে আপনার একটা ফিশি অর্ডার আসবে যদি আপনি একটা ড্রপ আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড 10% এর সাথে আমি একটা ড্রপ ভ্যাজাইনাল ডিসচার্জ মিলাই, সেই ক্ষেত্রে হুইপ টেস্ট। এটা ক্লোসেল হচ্ছে স্টেপলড এপিথেলিয়াল সেল, এটা হচ্ছে ক্লোসেল, এটা 20% এর বেশি হলে ডায়াগনস্টিক হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট আমাদের এটা, তাই তো। প্রেজেন্স অফ ক্লোসেল যদি 20% এর বেশি থাকে। এটা ট্রিটমেন্টে দেখেন এখানে কি, যেটা আমি বললাম যে এখানে মনেই রাখবেন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস মেট্রোনিডাজল, তাহলে এখানে মেট্রোনিডাজল আমরা 500 মিলিগ্রাম করে দিচ্ছি, বিডি ডোজে 7 ডেজ। এটা ম্যাডামরা অ্যাকচুয়ালি টিডিএস করে দেয়, হ্যাঁ, এটা টিডিএস দিলেও অ্যান্সার আছে, অনেক কিছু তো গাইডলাইন অনুসারেও হয়, আপনারা বিডি দিয়ে দিবেন অ্যাকর্ডিং টু দত্ত, কোনো সমস্যা নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, আবার ক্লিন্ডামাইসিনও এখানে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মেইল পার্টনারকে দিতে হবে সেরকম কোনো কথা নাই। হার্পিস অ্যাকচুয়ালি আমাদের এটা মেডিসিনের পার্ট বেশি, তারপর হার্পিস জেনিটালিস একটা ব্যাপার আছে, এখানে শুধু আমরা বোল লাইনটা হালকা করে দেখবো যেন আমাদের এসপি আসলে, যদি আমরা এসপি আসে সেই ক্ষেত্রে যেন আমাদের ভুল না হয়, কিন্তু সেরকম ভাবে কিন্তু কোশ্চেন আসে না, হ্যাঁ। এটা ওই যে ডরসাল রোড গ্যাংলিয়াতে থাকে, যা যা আপনারা পার্ট 1 এ পড়েছেন তাই, কোনো স্টার মার্ক না, কিন্তু পড়বেন। ট্রান্সফার অফ ইনফেকশন ফ্রম মাদার টু নিউটনেস ডিউরিং ভ্যাজাইনাল ডেলিভারি, ইফ প্রাইমারি 50%, রিকারেন্ট 5%, ডেলিভারি, if cesarean section is indicated
উইথ প্রাইমারি জেনিটাল হার্পিস ইনফেকশন এট দ্য টাইম অফ ডেলিভারি। আমরা এটা একটা আমাদের সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনই হচ্ছে জেনিটাল হার্পিস যদি থাকে আমরা সিজারিয়ান সেকশন করব অ্যাক্টিভ জেনিটাল হার্পিস থাকলে। এটা ট্রিটমেন্টটা কি? অ্যাসাইক্লোভির দিচ্ছি আমরা। এইচআইভি অ্যাকচুয়ালি আমাদেরই, তারপর রিস্ক ফ্যাক্টরটা পড়ে রাখবেন, মোড অফ ট্রান্সমিশনটা দিবেন, আর হচ্ছে কি আমাদের হেজ ডিফাইনিং কন্ডিশনটা হালকা করে দেখবেন। কিন্তু এগুলা মেইনলি হচ্ছে আমাদের মেডিসিনের পার্ট সেরকম ভাবেই হয়। এখানে জাস্ট আপনি বোল্ড লাইনটা হালকা দেখে হেজ ডিফাইনিং কন্ডিশনটা হালকা দেখবেন, রিস্ক ফ্যাক্টরটা দেখবেন, এই আর কজ অফ ডেথটা দেখবেন। আচ্ছা, জেনিটাল ওয়ার্ডস যেটা এখান থেকেও একদম হিউম্যান প্যাপিলোমার যেটা আমাদের লো ভ্যারাইটি 6 আর 11 দেওয়া হয়, এখান থেকে এসবি আসবে আপনার, কারণ হিউম্যান প্যাপিলোমার ভাইরাস খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সিআইএন পুরা পরীক্ষা জুড়ে সিএসআরভি সিআইএন আপনার এখন থেকে সেই যে যাত্রা শুরু হয়েছে, কি যে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশনটা যে আমাদের সার্ভিসে 70% এটার ইনফেকশনটা হয়, কি কিনতে এটা একদম ইনফিনিটি স্টার। তারপর কন্ডাইলেমাটা ভালভার কার্সিনোমা এটা রেসপন্সিবল, ইমিউনোসাপ্রেশন, ডায়াবেটিস, প্রেগন্যান্সি, লোকাল ট্রমা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি হয়। হ্যাঁ, অ্যাসোসিয়েশন হচ্ছে যদি আপনার এটার সাথে আমাদের হাই ভ্যারাইটি 16, 18, 45 এগুলো অ্যাসোসিয়েশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যালিগনেন্সিরও চান্স থাকে, সিএসআরভিক্সেরও চান্স থাকে। তাহলে জেন্টাল ওয়ার্ডস যেটা কন্ডাইলেমাটা অ্যাকুমিনেটা এটা কিন্তু পড়তে হবে ফর আপনার এসিকিউ, এসপি এর জন্য, ঠিক আছে। এবং এখানে ট্রিটমেন্ট কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন দিব আমরা ফর প্রিভেনশন, এবং যদি হয় সেক্ষেত্রে ক্রায়োথেরাপি, লেজার থেরাপি, সার্জিক্যাল এক্সিশন করি আমরা। আচ্ছা, মলস্কাম কন্টিজিউস একটা সেলফ লিমিটিং এটা দরকার নেই আমাদের এই সময়, আমাদের এগুলো আর আসে না। এগুলো পার্ট 1-এ যেরকম ছিল এখন আমাদের সেগুলো এরকম ভাবে আসে না। এই হচ্ছে আমাদের 12 নম্বর চ্যাপ্টার। এখন চলে আসবো আমরা আমাদের ইনফেকশন অফ ইন্ডিভিজুয়াল পেলভিক অর্গানস। আচ্ছা, আমাদের প্রথম চ্যাপ্টারটা যেরকম ছিল এখান থেকে কিন্তু আমরা একটা জিস্ট আপনি বের করতে পারবেন। সেটা হচ্ছে আমরা গনোরিয়াতে কি করছি, গনোরিয়াতে আমরা একটু জানছি ট্রিটমেন্টটা, আমরা বলছি যে এসবিএ তে চলে আসে, এটা চলে আসে যা যা বললাই। সিফিলিসের ক্ষেত্রে একদমই প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা যদি চলে আসে যেন না পারি এরকম না হয়, ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট বলছি। তারপর হচ্ছে গিয়ে ফলো আপ দুইটার ক্ষেত্রে বলছি, ফলো আপ না আমাদের এখন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে ক্ল্যামাইডিয়া আমাদের ইনফিনিটি স্টার বলেছি। ক্ল্যামাইডিয়ার ক্ষেত্রে একদম সবকিছু যে কিভাবে করে, ইভেন ক্ল্যামাইডিয়া একটোপিক প্রেগনেন্সি করে ওইটা কত পার্সেন্ট করে, এবং ক্ল্যামাইডিয়া একটোপিক প্রেগনেন্সি কিভাবে করে এইটারও একটা, ওই যে আপনার সালফিনজাইটিস এই জিনিসটা কি এখানে আমি মিস করে গেছি, এখানে নাই। এটা আপনাদের অপটিমামেও পাবেন। কমপ্লিকেশন তো ইম্পর্টেন্ট বলেছি, একটোপিক প্রেগনেন্সির কথাটা তো আছে, নতুন বইয়ে কি নাই নাকি আমি মিস করে গেলাম? কমপ্লিকেশনের মধ্যে এক লাইন আছে, এই যে tubal scarring, chlamydia salpingitis is asymptomatic in majority of cases. It causes tubal scarring resulting in infertility and ectopic pregnancy. এইটাই না আপনাদের দিয়েও আসছিল, বুঝছেন, মানে মেকানিজম আসছিল ওই তো টিউবাল সিলিয়া ডিস্ট্রাকশন করে, মাসেলিয়া ডিস্ট্রাকশন করে, টিউবাল স্ক্যারিং করে, সো চান্স অফ ectopic pregnancy বেড়ে যায়। বুঝতে পেরেছেন? এভাবে লিখে দিবেন। এই যে এটাও বলছেন। জি আপু, কোন চ্যাপ্টার এটা, 13 না 12? 12 আপু 140 নাম্বার পেজের কমপ্লিকেশনটা ক্ল্যামাইডিয়ার কমপ্লিকেশনস দেখেন আছে না, একটোপিক প্রেগন্যান্সি খুব ইম্পর্টেন্ট, এটা কিভাবে করে এটাও আসে। জাস্ট আপনি বলবেন যে টিউবাল সিলিয়া, তারপর হচ্ছে গিয়ে মোটিলিটি এগুলো কমাই দিবে, টিউবাল স্কারিং করবে, ডিস্ট্রাকশন অফ টিউবাল মিউকোসা, তারপর টিউবাল স্ক্যারিং করবে, রিস্ক অফ একটোপিক প্রেগন্যান্সি বেড়ে যাবে। একটা ফ্লো চার্টের মতো দিয়ে লিখে ফেলবেন, শেষ। ঠিক আছে, তারপর আপনাদের ইয়েতে আছে অপটিমামে আছে। তাহলে আমরা কি বললাম, ক্ল্যামাইডিয়া আমাদের এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস আমাদের এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি ইম্পর্টেন্ট এনে দেন গনোরিয়া, সিফিলিস, আর হচ্ছে লিম্ফোগ্রানুলা, ভ্যালেরিয়াম, এগুলা, আর একদম কম ইম্পর্টেন্ট হার্পিস সিমপ্লেক্স, এইচআইভি, তারপর এগুলো তো পড়েই নেই। তাহলে চ্যাপ্টারটা কিন্তু খুব ছোট হয়ে আসে। আপনি প্রথমে পড়বেন ক্ল্যামাইডিয়া, প্রথমে পড়বেন ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস কিন্তু একদম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সব লাগবে, ঠিক আছে। তাহলে 12 কিন্তু ছোট,
ইনফেকশন অফ দ্য ইন্ডিভিজুয়াল পেলভিক অর্গানস। তাহলে দেখেন এখন আমাদের ভালভাইটিস ডিউ টু স্পেসিফিক ইনফেকশন, এইটাকে দাগান এবং এটা এসিকিউ লেখেন যে ব্যাকটেরিয়াল ক্ষেত্রে আমরা পায়োজেনিক কারণে হয়, তারপরে নন গনোকক্কাল যে কাজগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের জন্য আমাদের ভালভাইটিস হয়, গনোরিয়া, শ্যাঙ্কয়েড, লিম্ফোগ্রাম, ব্যারিয়াম, গ্রানুলোমা, ইনগুইনাল, টিউবারকুলার, ভাইরালের ক্ষেত্রে কন্ডেলিমেন্ট অ্যাকিউমেন্টেড দিয়ে, হারপিস দিয়ে, মলাস্কাম কন্টাজিউশন দিয়ে, ফাঙ্গালের ক্ষেত্রে মনিলিয়াসিস রিংওয়ার্ম দিয়ে, প্যারাসাইটিকের ক্ষেত্রে কি কি দিয়ে এটা। তাহলে এইটা আপনি এসিকিউ দিবেন, একটা স্টার দিয়ে পড়বেন ভালভাইটিসের কারণ। এগুলা কেন আসে জানেন? একটা সিনারিও দেয়, বলবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তখন আপনি সবগুলো লিখে দিতে পারবেন ভালভাইটিসের কারণগুলো, ঠিক আছে? আচ্ছা, ইনফেকশন অফ বার্থোলিনস গ্ল্যান্ড খুব 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 ইম্পর্টেন্ট। বার্থোলিনস গ্ল্যান্ডের ইনফেকশন এবং বার্থোলিন গ্ল্যান্ড, বার্থোলিন অ্যাবসেস, বার্থোলিন সিস্ট সবগুলা। তাহলে আমাদের এই ফিজিওলজিক ফাংশনটা কি, যে আমাদের যে ভেস্টিবুলটা এটা ময়েস্ট রাখে হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ডের জন্য। এখানে রাখবেন পজিটিভ অর্গানিজম কি, গনোকক্কাস, এবং এই ক্ষেত্রে আমাদের বায়োজেনিক যে অর্গানিজম গুলো আছে ওইটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে বোথ গ্ল্যান্ড এবং ডাক্ট ইনভলভ হয়ে যায়, যা যা বলছি দাগাবেন। তারপর হচ্ছে গিয়ে ফেট কি, ইনফেকশনটা আপনার নিজে নিজে এটাই হয়, অনেক ক্ষেত্রে অ্যাবসেস ফর্মেশন হয়ে যায়, অনেক ক্ষেত্রে কি হয় গ্ল্যান্ডটাই ফাইব্রোটিক হয়ে যায়, তখন কিন্তু আর সেরকম ভাবে আপনার সিক্রেশন গুলো আসে না, কারণ এটা ভেতরেই থেকে যায় এবং বার্থোলিন সিস্ট হয়ে যায় একদম, ঠিক আছে? তাহলে এরপরে একদম বার্থোলাইটিস হয়, কখনো কখনো কমপ্লিট রেজলিউশন হয়ে যায়, রিকারেন্স হয়, অ্যাবসেস হয়, অথবা সিস্ট ফর্মেশন হয়। তাহলে এটা হচ্ছে বার্থোলাইটিসের এন্ড রেজাল্ট। ক্লিনিক্যাল ফিচার কি, আমার বার্থোলিন গ্ল্যান্ড ইনফেকশন হলে লোকাল পেইন হবে, ডিসকমফোর্ট হবে, ঠিক আছে? ওয়াকিং, সিটিং সবকিছুই ঝামেলা, টেন্ডারনেস হয়ে যাবে, পোস্টার অফ দ্য লেবিয়াতে পালপেট করলে দেখবো আমরা যে একদম একটা কনজেশন সিক্রেশন আসতেছে এরকম। ট্রিটমেন্টে কি আমরা হট কম্প্রেশন দিব, অ্যানালজেসিক দিব পেইনের জন্য, এবং একটা অ্যান্টিবায়োটিক দিব কি, অ্যামোক্সিসিলিন ক্ল্যাভোলিনিক অ্যাসিড দাগাবেন। দাগাবেন, এটা আমরা বললাম বার্থোলিনাইটিস। এখন বার্থোলিন অ্যাবসেস, এটা কি এন্ড রেজাল্ট অফ অ্যাকিউট বার্থোলিনাইটিস। এখানে তো আপনার ডাকটা ব্লক হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে, এবং যে এক্সুডেট গুলো রয়ে গেছে এবং ভেতরে অ্যাবসেস ফর্ম করছে, তাই না? এখন দেখেন ক্লিনিক্যাল ফিচারে লোকাল পেইন, ডিসকমফোর্ট হয়, পেশেন্ট হাঁটতে পারে না, বসতে পারে না, এবং অন এক্সামিনেশনে খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিবেন, unilateral tender swelling beneath the posterior half of labium majus, posterior half এ থাকবে, ঠিক আছে? expanding medially to the posterior part of labium minus এর পর্যন্ত এটা একদম উপরে উঠে চলে আসতে পারে, এবং রেড এবং ইডিমাটাস হবে। এখানে কি হবে, রেস্ট করবে, পেইনের জন্য অ্যানালজেসিক, সিডস বাদ দিবেন, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, এখানে অ্যাম্পিসিলিন, আর কি দিবেন, অথবা টেট্রাসাইক্লিন দিতে পারেন, ঠিক আছে? এবং এটা অ্যাবসেসটা আমরা ড্রেন করে দিব, ঠিক আছে? রিকারেন্ট যদি বার্থোলিন অ্যাবসেস হয় সেই ক্ষেত্রে অ্যাক্সেশন, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে আমরা খালি মার্সুপাইলেশন এই কথাটা বলি, কিন্তু দেখেন অ্যাবসেসের ট্রিটমেন্টে কিন্তু এটা নাই, যা আছে শুধু পয়েন্ট পয়েন্ট করে দিবেন, অ্যান্সার পেয়ে যাবেন। বার্থোলিন সিস্ট কোনটা, যে আমার ডাক্তারটা ক্লোজার হয়ে গেছে, ওপেনিং ইয়ে হতে পারেনি, তো ইনফেকশন বা ট্রমার জন্য ফাইব্রোসিস হয়, তখন হচ্ছে যদি অক্লুশন অফ লুমেনটা হয় তখন। আচ্ছা, এটা হচ্ছে কমনলি ডাকতে হবে, এবং পোস্টার ল্যাটারালি হবে। সিস্ট অফ দ্য ডাক্ট এন্ড গ্ল্যান্ড ক্যান বি ডিফারেন্সিয়েটেড বাই লাইনিং এপিথেলিয়াম। আপনার ডাক্টে হয়েছে না গ্ল্যান্ডে হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার লাইনিং এপিথেলিয়াম দেখে। এবং কন্টেন্টটা কি হয় এটা দাগাবেন, এসবি এর জন্য গ্লেয়ারি কালারলেস ফ্লুইড সিক্রেশন অফ দ্য বার্থোলিন গ্ল্যান্ড এরকমই থাকে। সো এইটাই এটা থাকে, ঠিক আছে? ক্লিনিক্যাল ফিচার কি, একটা স্মল সাইজ রিমেন, মানে আননোটিস পেশেন্ট বুঝে না, একটা থাকতে পারে সিস্ট, এবং এটা একদম লার্জও হতে পারে, যে একটা মুরগির ডিমের মতো হতে পারে, ঠিক আছে? লোকাল ডিসকমফোর্ট হয়, ডিসপ্যারিনিয়া হয়, কিন্তু দেখেন এখানে কিন্তু এমন হয় না একদম যে সে বসতে পারতেছে না, সে ইয়া করতে পারতেছে না, সেরকম না, সিস্ট তো তাই। সোয়েলিং থাকে একটা পোস্টেরিয়র হাফে, হ্যাঁ, যেটা নাকি ভালভাল, এই জন্য সোয়েলিংটা হওয়ার জন্য আমাদের যে ভালভাল ক্লেফট এটা একদম এস এর মতো হয়ে যায়, দেখেন উপরে আছে একদম ভালভাল ক্লেফটটা এস এর মতো হয়ে আছে, ঠিক আছে? আমাদের ফিগার 13.1 এ আছে। এইটার ট্রিটমেন্টে কি, মার্সুপালাইজেশন ইজ দ্য গ্রাফটিং সার্জারি ফর বার্থোলিন সিস্ট। আমরা ইনসেশন করবো ইনারিয়া গুলাকে আমরা পরে, এবং কাট মার্জিন গুলাকে টিমড করে তারপরে আমরা লাগাই দিই, তাই না, যেন আমরা ওপেন করে রাখতে পারে। এবং সিপ্রোফ্লক্সাসিন অথবা সেলফোলোস্পোরিন আমরা দিয়ে রাখবো। অ্যাডভান্টেজ অফ মার্সুপালাইজেশন, এটা দাগাবেন, একটা স্টার দিয়ে পড়ে ফেলবেন। আচ্ছা, ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা দেখবেন, ভ্যাজাইনাল ইনফেকশন বা ভ্যাজাইনাটিস, এটা ইনফিনিটি স্টার, একটা ছোট্ট জিনিস, কেন এটা কিভাবে আসবে,
এরকম ভাবে ট্রাইকোমোনাসিস মনিসিলিয়াসিস এর একটা ফিচার দিবে, দিয়ে বলবে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লেখো। তাহলে ট্রাইকোমোনাসিস এর ভ্যাজানাল ইনফেকশনের যদি বলে, তাহলে এটারই হচ্ছে মনিলিয়াসিস, ভ্যানাজিস টু ক্লামাইডিয়া ট্রাকোমাটিস, অ্যাট্রোফিক ভ্যাজানাইটিস, নন স্পেসিফিক ভ্যাজানাইটিস, টক্সিক শক সিনড্রোম, ভালভো ভ্যাজানাইটিস টু চাইল্ডহুড, এগুলা, কিংবা ভালভো ভ্যাজানাইটিস ডিউ টু ফরেন বডি। তাহলে এই যে আপনার এগুলো কিন্তু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এই জন্য এটা ইনফিনিটি স্টার। এটা এইভাবে দিবে না ভাইজানাল ইনফেকশনের কজ বলো, তা কিন্তু দিবে না। একটা সিনারিও দিবে, দিয়ে বলবে কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমি ফার্স্টে ক্লাসের একটা কথা বলি, সব ক্লাসে বলি, আপনি যে পরীক্ষাটা দিবেন ওটা যখন আপনি পড়বেন এইভাবে কোশ্চেন ওরিয়েন্টেড, আপনার এই চ্যাপ্টার গুলো পড়তে কষ্ট হবে না। আদারওয়াইজ কি হবে জানেন, আপনি বসে থাকবেন, পড়া হবে না, ভালো লাগবে না। আপনি একটা রিডিং মারেন, যেভাবে বলতেছে সেই ওইভাবে কোশ্চেন ভেবে ভেবে একটা রিডিং মারেন না, দেখবেন আপনার রিডিংটা মারা শেষে আপনার অনেক নলেজ গেদার হয়েছে। তারপরে আরেকটা রিডিং মারেন, দেখবেন যে তখন আপনি রিক্যাপিচুলেট করতে পারবেন। প্রথমবার হয়তো পারছেন না, এখন আমাদের ওইভাবেই পড়তে হবে, কারণ এখন আমাদের বসে বসে মুখস্থ করার দিন শেষ। এখন আমরা ওয়ার্ডে কাজ করি, আমাদের ওইভাবে পড়ার সময় চলে আসছে, তাই না? এইটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা চাইল্ডহুড এটা পড়তে চাচ্ছি না, আমরা পড়বো হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজানালিস। এটা হচ্ছে কি আমাদের ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, তাই না? তাহলে আমাদের মোস্ট কমন ভাইজানাল ট্রাইকোমোনিয়াসিস, এটা মানে চাইল্ড বিয়ারিং পিরিয়ডে এসবি তে দাগান, যে ভ্যাজানাইটিস ইন চাইল্ড বিয়ারিং পিরিয়ড হলে এটা হচ্ছে মোস্ট কমন কজ। পজিটিভ অর্গানিজম কি দাগাবেন, এটার যে ফ্লাজেলাইট অ্যানারোবিক প্রোটোজোয়া দাগাবেন, এটার যে মোড অফ ট্রান্সমিশন খুব ইম্পর্টেন্ট, দাগাবেন। 3টা স্টার দিবেন। প্যাথোলজি কি রিপ্রোডাক্টিভ পিরিয়ডে হবে, এটা হচ্ছে গিয়ে ভ্যাজাইনাতে অ্যাসিম্পটোমেটিক স্টেটে থাকে। 70% কেসে এটা ইউরেথ্রাস, কিনিস গ্ল্যান্ড, এগুলোতে যেতে পারে। ক্লিনিক্যাল ফিচার, এটা ছাড়া তো আপনি অ্যান্সারই করতে পারবেন না। সাডেন প্রফিউজ অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ, এই কথা সারা জীবনের জন্য মাথায় রেখে নেন। এগুলো আপনার ছাড়া পার্ট 2 পাস হবে না, মিডটার্মও পাস হবে না, পার্ট 1ও হয় না। তাহলে সাডেন প্রফিউজ অফেন্সিভ ভ্যাজানাল ডিসচার্জ often dating from the last menstruation, এভাবেই লিখবেন। ইরিটেশন এন্ড ইচিং, ভ্যাজানাল ডিগ্রি, তারপর ইউরিনারি সিম্পটমে ডিসইউরিয়া থাকবে, ফ্রিকোয়েন্সি অফ মিকচারেশন থাকবে। এইগুলা এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে কি অন এক্সামিনেশন আপনি দেখছেন, আচ্ছা এইখানেও ট্রাইকোমোনাসিস শুড বি ইভালুয়েটেড ফর এসটিডি ইনক্লুডিং নাইজেরিয়া গনোরি, ক্ল্যামাইডিয়া ট্রাকোমাটিস এবং এইচআইভি। এগুলোর জন্য ট্রাইকোমোনাসিসের পেশেন্টকে আমরা ইনভেস্টিগেট করব। অন এক্সামিনেশনে ভ্যাজানালিসটা কি, আরেকটা ইম্পর্টেন্ট, থিন গ্রে, গ্রিনিশ ইয়েলো, ফ্রদি, অফেন্সিভ। থিন গ্রে, এই যে এটাকে মুখস্থ করবেন যেন কখনো ভুল না হয়। এবং ভালবাটা আমাদের এভিডেন্স অফ প্লুরাইটাস থাকবে। হ্যাঁ, ভ্যাজাইনাল এক্সামিনেশনে কি হবে, পেইনফুল হবে, ভ্যাজাইনাল আপনার একদম রেড ইনফ্লামড হয়ে থাকে এবং হেমোরেজিক স্পট থাকে, ঠিক আছে, এবং স্ট্রবেরি মানে অ্যাপিয়ারেন্স হয়ে যায়। ডায়াগনোসিসটা আমরা হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন দিয়ে আমরা এই ট্রাইকোমোনাসটা দেখি, নেট করি, যেটা নাকি মোর সেন্সিটিভ, এবং কমপ্লিকেশনে কি আপার জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনে অ্যাবর্শন, পিআইডি, প্রিটার্ম লেবার, ইনফার্টিলিটি হয়। ট্রিটমেন্টে মেট্রোনিডাজল, যেটা নাকি আমরা এখানেও কিন্তু আমরা 500 দেই, টিডিএস দেই। হ্যাঁ, এটা এখানে যেটা আছে, এবং হাজবেন্ডকে কন্ডোম ইউজ করতে বলি, সাইমালটেনিয়াস হাজবেন্ডকেও ট্রিটমেন্ট দেই। আমরা কিন্তু ওই ক্ষেত্রে বলছিলাম হাজবেন্ড তখন সেক্স করতে পারবে না তারা, কিন্তু এখানে কিন্তু হাজবেন্ড আপনার কন্ডোম ব্যবহার করবে যতক্ষণ না তারা কিউর হয়। এটা এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টেবিল 13.1 তো মানে এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, এটা আর কি বলবো আমি আপনাদেরকে। এটার ইনফিনিটি স্টার যতটা মন চায় ততটা দেন। এই দেখেন এখানকার ট্রিটমেন্টটাই পড়ে ফেলবেন। মেট্রোনিডাজল 500 মিলিগ্রাম, বিডি ডোজে 7 ডেজ, এটাই পড়বেন। 200 মিলিগ্রাম টিডিএস করে দেয় না ম্যাডামরা, 500 অনেকে টিডিএস করে দেয়। যাই হোক, টেবল 13.1, এটাকে ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, একদম কোনো কথা নাই, এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবেন। আমি এটা পড়ে, এটা থেকেই আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, আমি এইভাবেই লিখছি। আমাদের ডিফারেন্সিয়েশন আসছিল ট্রাইকোমোনাসিস আর ক্যান্ডিডিয়াসিস, আমি এইভাবে একদম ছক করে লিখে দিচ্ছি। আচ্ছা, ক্যান্ডিডা ভ্যাজাইনাইটিস কি দেখেন এখন, তাহলে ক্যান্ডিডা ভ্যাজাইনাইটিস এখন আসেন। আরেকটা ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান্ডিডা অ্যালফিকাস গ্রাম পজিটিভ ইস্টাইক ফাঙ্গাস। ক্লিনিক্যালি এখানে কি প্রোরাইটাস ইজ আউট অফ প্রপোর্শন অফ ডিসচার্জ, এটা অনেক বেশি প্রোরাইটাস থাকে, ঠিক আছে। এই যে টেবল রিস্ক ফ্যাক্টর ফর ক্যান্ডিডা ভ্যাজাইনাইটিস, ইনফিনিটি স্টার, কারণ এইখানে ডায়াবেটিস, প্রেগন্যান্সি, অ্যান্টিবায়োটিকের হিস্ট্রি এটাই দেয়, ইমিউনোসাপ্রেশন, এগুলা দিয়েই সিনারিওটা সাজায় সারা জীবন। হ্যাঁ, এবং এখানে এসবিও আসছে,
অনেকবার এটা এসবি আসছে, ঠিক আছে? তাহলে এই যে রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্ডিডা ভ্যাজানাইটিস ইম্পর্টেন্ট, অনেক বেশি দিবেন। অনেক যাবেন সে যে থিক কার্ডি হোয়াইট কটেজ চিজ টাইপের ফ্লেক্স পাওয়া যায়, এই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, দাগান। হ্যাঁ, তারপরে অ্যাট্রোফি বাল্ব ভ্যাজানাল স্ট্রাকচার দাগান। ডায়াগনোসিসে ওয়েট স্মিয়ার করি ভ্যাজানাল ডিসচার্জকে পটাশিয়াম হাইড্রোসাইডে, তারপরে কালচার করি নিকারসন অর সেবোরোস মিডিয়াতে। উইমেন উইথ রিকারেন্ট ভালভোভাজানাইটিস এন্ড ভ্যাজানাল বোরিক অ্যাসিড ক্যাপসুল ইজ ইফেক্টিভ। আচ্ছা, এটা আমরা এখন পড়বো। ট্রিটমেন্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। দেখেন, কারেকশন অফ প্রিডিসপোজিং ফ্যাক্টর, ওটাতে আপনারা জেনারেল ট্রিটমেন্ট পড়বেন। হ্যাঁ, যে ওই যে আমাদের যেগুলো আমরা সবসময় বলছি জেনারেল ট্রিটমেন্ট সবসময় ওইভাবেই লিখবেন। লিখে দেখেন এখানে একটা আছে আনকমপ্লিকেটেড ইনফেকশন। হ্যাঁ, টেবল 13.3 যান। এটা আমি নিজেই, এই যে দেখেন 13.3 ইনফিনিটি স্টার দেন। ক্লাসিফিকেশন অফ ভালভোভাজানাল ক্যান্ডিডিয়াসিস যেটা আনকমপ্লিটেড বলতেছে, দেখেন এটা বলতেছে ইনফ্রিকুয়েন্ট, মাইল্ড টু মডারেট সিভিয়ারিটি, ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হয় এবং নন ইমিউন কম্প্রোমাইজড। যখনই আপনাকে সিনারিও সাজাচ্ছে রিকারেন্ট আসছে, কিংবা বলতেছে নন অ্যালবিকান ক্যান্ডিডিয়াসিস, কিংবা বলতেছে আনকন্ট্রোল ডায়াবেটিস বা ইমিউনোসাপ্রেশন, তখন কিন্তু আপনাকে অ্যান্সারটা লিখতে হবে কমপ্লিকেটেড। এটা মাথায় রাখবেন। এটা গতবার আমি নিজে একটা করছিলাম, ওইটাতে সবাই ভুল করছিল। সো কমপ্লিকেটেড আর আনকমপ্লিকেটেড কোনটা এটা বলতে চাই নাই এতটা সুন্দর করে, কারণ কোশ্চেন আপনাদের দিলে আপনারা হয়তো পেরে যাবেন, কিন্তু গতবার ইয়া না করার কারণে সবাই তো এক্সাম দেয় না, এক্সাম না দেওয়ার কারণে অনেকে হচ্ছে কি ওইটা তো এক্সামের সলভে বলছিলাম। সো এটা মাথায় রাখিনি। আমাদের চাওয়া হচ্ছে আমরা সবাই একবারে পাস করবো। সো এক্সাম অনেক ক্ষেত্রে আমরা ব্যস্ততার জন্য দিতে পারি না, এই জন্য এখনই বুঝাই দিলাম। দেখেন, আনকমপ্লিকেটেড ভালভোভাজানাইটিস ক্যান্ডিডিয়াসিস বলে সেই ক্ষেত্রে আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিচ্ছি 1 থেকে 3 দিন, আর সিঙ্গেল ওরাল ফ্লুকোনাজল দিয়ে দিচ্ছি। কমপ্লিকেটেড হচ্ছে কিন্তু টপিক্যাল অ্যাজল 2 ডোজেস ফর 7 থেকে 14 ডেজ, ওরাল থেরাপি দিচ্ছি, সেকেন্ড ডোজ অফ ফ্লুকোনাজল 72 আওয়ার্স আফটার ফার্স্ট ডোজের পরে দিচ্ছি, ভ্যাজাইনাল বোরিক অ্যাসিড ক্যাপসুল দিচ্ছি। তাহলে কোনটা কমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড, হয়তো বা কমপ্লিকেটেড আনকমপ্লিকেটেড এমনি চলে আসতে পারে সিকিউতে, হয়তো বা সিনারিও সাজাচ্ছে কমপ্লিকেটেড দিয়ে আপনাকে বসে অ্যান্সার দিতে, আপনি তো দিয়ে দিচ্ছেন আনকমপ্লিকেটেড কমপ্লিকেটেড, দুইটাই ম্যাডাম রেগে গেল যে না ওকে যা চাইছে তা দেয় নাকি, ও তো বোঝেই নেই কোশ্চেন, তো কোশ্চেনই ধরতে পারেন। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে অ্যাকিউট ভালভোভাজানাল ক্যান্ডিডিয়াসিস হলে কি, সিভিয়ার হলে কি, রিকারেন্ট হলে কি, একটু সুন্দর করে জাস্ট ঝটঝট করে এটা পড়ে ফেলবেন, ঠিক আছে? এগুলো আমাদের ইনফিনিটি স্টার, তাই না? এখন আসেন অ্যাট্রোপিক ভ্যাজানাইটিস বা স্ট্রিনাইল ভ্যাজানাইটিস, যেটা এটাকে আপনারা দেবেন 4 স্টার। হ্যাঁ, 4 স্টার দিবেন, এবং এটার যার একটা নাম আছে জেন্টিউরিনারি সিনড্রোম অফ মেনোপজ, দাগাবেন। তারপরে ক্লিনিক্যাল ফিচারে এই জিনিসটা সবসময় কি একটা পোস্ট মেনোপজাল লেডি এজের আপনার দিবে, এবং এই ক্ষেত্রে কি ইয়েলোইশ এবং ব্লাড স্টেইন ভ্যাজানাল ডিসচার্জ থাকবে, ডিসকমফোর্ট, ড্রাইনেস, সোরনেস ইন দ্য ভালভা, ডিসপেরোনিয়া। এক্সামিনেশনে প্লুরাইটাস ভালভা থাকে, পেইনফুল ওয়ালগুলো ফাউন্ড ইনফ্ল্যামড হয়ে যায়, এবং এই ক্ষেত্রে আমরা কি করি, একটা সিস্টেমিক স্ট্রোজেন দেই, জেনারেল হেলথকে ইমপ্রুভ করতে বলি, কন্ট্রোল অফ ইনফেকশন, এই যে যা যা আছে এই করি। এবং সেই ক্ষেত্রে আমরা যে সিস্টেমিক ইস্ট্রোজেন দিতে গেলে কিন্তু আমরা আগে দেখে নেই কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, টিভিএস করি, দেখি যে তার এন্ডোমেট্রিয়াম লাইনিংটা কেমন আছে, আর আদারওয়াইজ আমরা ইন্ট্রাভেনাল একটা ইস্ট্রোজেন ক্রিম দিয়ে রাখি, তাতেই ঠিক হয়ে যায়। টক্সিক শক সিনড্রোম যেটা, এটা সম্পর্কে এই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা হালকা করে দেখবেন, আর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট সেরকম লাগবে না, যে ফেব্রাইল কন্ডিশন যা যা আছে হালকা একটা কি করবেন, কোনো স্টার মার্ক না, জাস্ট জেনে রাখেন যে হ্যাঁ স্টেফিলোককাস অরিয়াস দিয়ে হয়, এবং 2 days আফটার সার্জারি অর অনসেট অফ মেনস্ট্রুয়েশনের পরে এটা হয়, এইটাই জাস্ট জেনে রাখেন। সার্ভিসাইটিস এর অ্যাকিউট সার্ভিসাইটিস আমরা পড়ি না, তারপরেও হালকা করে ক্লিনিক্যাল ফিচারটা একটু দেখবেন এবং অর্গানিজমটা দেখবেন। আমরা পড়ি ক্রনিক সার্ভিসাইটিস। হ্যাঁ, ক্রনিক সার্ভিসাইটিস মোস্ট কমন লেশন ফাউন্ড ইন দ্য ওমেন অ্যাটেন্ডিং গাইনোকোলজিক্যাল আউটপেশেন্ট। সো এটাকে আপনারা 4টা স্টার দিবেন। এন্ডো সার্ভিসেস পোটেনশিয়াল রিজার্ভার ফর নাইজেরিয়া গর্নি, ক্লামাইডিয়া, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, দাগাবেন। প্যাথোলজিটা কি হয়, কনজেশন, ফাইব্রোসিস হয়, ইনফ্লামেশন, লিউকোসাইট, প্লাজমা সেল, তখন গ্ল্যান্ডগুলো হাইপারট্রফি হয়, ইন্টিসিক্রেটরি অ্যাক্টিভিটি হয়ে যায়, এগুলা ইভার্সন হয় এন্ডোসার্ভিক্সে, এবং ইভার্সন একট্রোপিয়ন হয়। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচারে দেখেন কি বলতেছে, মিউকোপোরিন ভ্যাজানাল মিউকোপোরিন ডিসচার্জ আসবে, কখনো ক্ষেত্রে কন্ট্যাক্ট ব্লিডিং সার্ভিসাইটিস বোঝার জন্যই কন্ট্যাক্ট ব্লিডিং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আচ্ছা, সার্ভিসটা টেন্ডার টু টাচ অন মুভমেন্ট, এবং যদি স্প্যাকুলাম দিয়ে দেখি তখন আমরা দেখবো একটা মিউকয়েড ডিসচার্জ বা মিউকোপোরলেন্ট ডিসচার্জ আসছে, এবং সার্ভিসটাতে একটা হয়তোবা টিয়ার কিংবা একটা এক্সকোরিয়েশন এরকম আছে। আর সার্ভাইকাল স্টেপ সাইটোলজি করি এক্সক্লুড ম্যালিগনেন্সির জন্য আমরা একটা সাইটোলজি পাঠিয়ে দেই। তারপরে আমরা শুরু করি হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কি দেই? অ্যাজিথ্রোমাইসিন দিই 1 গ্রাম করে সিঙ্গেল ডোজ, দেন তারপর ডক্সিসাইক্লিন দিয়ে রাখি বিডি 7 ডেজ। ঠিক আছে, ডক্সিসাইক্লিন খুবই ভালো কাজ করে এগুলাতে। Endometritis যেটা endometritis is protected infection due to vaginal and cervical defense and also due to periodic shedding of endometrium, দাগায় রাখে আসার কথা না, তারপরে যেহেতু বোল্ড কালি সেজন্য দাগিয়ে রাখা। ঠিক আছে, আচ্ছা, তারপরে অ্যাট্রোফিক এন্ডোমেট্রিয়াসিস বা সিনাল এন্ডোমেট্রিয়াসিস একটা ডিডি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার আমাদের যে ভ্যাজাইনাল ডিসচার্জ, তারপরে পোস্টমেনোপজাল যদি বলে তখন হচ্ছে অ্যাট্রোফিক এন্ডোমেট্রিয়াসিস বা সিনাল এন্ডোমেট্রিয়াসিস চলে আসে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এটা যে পোস্টমেনোপজাল পেশেন্টের হয়, এবং এইটাতে ক্লিনিক্যাল ফিচারটা হালকা দেখান যে পোস্টমেনোপজাল পেশেন্ট হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ কমপ্লেন করে, একটু ভ্যাজাইনাইটিস থাকতে পারে, তারপরে সার্ভিসে মানে আপনার ইউটেরাসে পায়োমেট্রা এগুলো হতে পারে। এই কি করি? টিভিএস করে দেখি এন্ডোমেট্রিয়ামটা এবং এক্সক্লুড করি ম্যালিগনেন্সি, জাস্ট এতটুকু জানা। ট্রিটমেন্টে কি আমাদের যদি এরকমই হয় সেক্ষেত্রে এই ট্রিটমেন্ট তো আমরা অ্যান্টিবায়োটিক দেই, তারপর যদি না হয় তাহলে রিকারেন্ট হয় তখন আমরা হিস্টেরেক্টমি করি। পায়োমেট্রা আমরা শুধুমাত্র কজটা দেখবো হালকা, পায়োমেট্রাতে শুধু কজ দেখবো। সালফিনজাইটিস এর ক্ষেত্রে আমরা অ্যাকিউট সালফিনজাইটিস এর যে অর্গানিজমটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখবো হালকা করে। ক্লিনিক্যাল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দরকার নেই আমাদের। কমপ্লিকেশন অফ অ্যাকিউট সালফিনজাইটিস দাগাবেন, 3টা স্টার দিবেন, এটা হচ্ছে অন্য কিছুর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে আসতে পারে সেই জন্য। সেই জন্য আচ্ছা, এখন আসেন ক্রনিক সালফিনজাইটিস। হ্যাঁ, দেখেন একটা টেবল আছে ক্রনিক সালফিনজাইটিসের, একটা গণকোকাল আর একটা বায়োজেনিকের টেবল। বায়োজেনিকটাকে আমাদের চাইল্ড বার্থ অ্যাবর্শনের পরে, আর গণকোকালটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড যেগুলো ওগুলা বাইলেটারাল হয়, ওইটা ইউনিল্যাটারাল হয় বায়োজেনিকটা। প্যাথোলজিটা এখানে এন্ডোসালফিনজাইটিস হয়, এখানে পেরিসালফিনজাইটিস হয়। এটা ইম্পর্টেন্ট। পেরিনিউরোটোনিয়াল কোডটা হচ্ছে এখানে লেস ইম্পর্টেন্ট, ওইখানে মোর ইনভলভ হয়। 5টা স্টেরাইল থাকে 6 উইকস পর্যন্ত, আর এটা আর রিস্টোরেশন অফ রিপ্রোডাক্টিভ ফাংশন, এটা দেখবেন। ক্রনিক সালফিনজাইটিসের প্যাথোলজিটা দেখেন হাইড্রোসালফিন, তারপরে পায়োসালফিস, তারপর ক্রনিক ইন্টারস্টিশিয়াল সালফিনজাইটিস, তারপরে সালফিনজাইটিস ইসমিকা নোডোসা দাগাবেন। রিটোর শেপ হয় দাগাবেন। আমি যেই কথাগুলো বলছিলাম সালফিনজাইটিসে প্যাথোজেনেসিস সেম, এটা এখান থেকে একটু পড়ে নেবেন। যেটা বলে আসছি টিউবারকুলোসিস এবং অ্যাকিউট পিআরিতে ওই জিনিসটাই আছে। আর আলট্রাসোনোগ্রাফি ইনক্লুডিং কালার ডপলার টিভিএস, এখানে দেখেন এই যে হাইড্রোসালফিনজার সসেজ শেপড দাগান, সিস্টিক হাইপোক্রিক এগুলো আসে, তারপরে বিডনসেন্স ট্রিয়ারিং এইটা হয়, তারপর কক হুইল সাইন হয়, তারপর ডাইলেটেড ফ্লুইড ফিল হয়ে থাকে, এগুলা দাগান। ক্লাসিফিকেশন অফ টিউবাল ডিসিজ এটা আসে না। কগহুইল সাইড্রোসালফিসিন আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং, এটা শুধু দাগাতে পারে যে ডিস্টেন্ডেড ফ্লুইড থাকে, থিকেন ওয়াল থাকে, একটা সেপ্টাম থাকে ভেতরে, এবং কগহুইল অ্যাপিয়ারেন্স আসে। এই পায়োসালফিংসের যে প্রথম 4টা লাইন এটা দাগাবেন এসপি এর জন্য এগুলা। ক্রনিক ইন্টারস্টিশিয়াল সালফিনজাইটিস এর পর দেখেন সালফিনজাইটিস ইসমিকা নোডোসা। এই জিনিসটা আমরা কোথায় করেছিলাম একজন বলেন তো আমাকে? জেনিটাল টিভিতে। হ্যাঁ হ্যাঁ জেনিটাল, হ্যাঁ আমরা টিভিতে পড়ে আসছি না, এটা এখনই টিভিতে কিন্তু পড়ে আসছি তাই না? এটা দেখেন এই ক্রনিক ইন্টারস্টিশিয়াল সালফিনজাইটিসে একটা জিনিস দেখেন যে এখানে আমাদের থিকনেস অল ওয়ালটা তো টিউবটা এনলার্জ হয়ে যাবে, এবং এখানে আমাদের এই যে দেখেন ইন্টেন্স ফাইব্রিস অফ মাসল কোট হয়ে যায়, তো সেই জন্য টিউবাল মোটিলিটি হিন্ডার হয়ে একটোপিক প্রেগন্যান্সি করে। জাস্ট এইটা দাগান, লাস্টের একটোপিক প্রেগন্যান্সি করতেছে। এবং সালফিনজাইটিস ইসমিকা নোডোসা যেটা, এটা আপনার এই যে দেখেন একটা ওয়ান ফর্ম অফ এন্ডোমেট্রিওসিস অফ দ্য টিউব, এটা দাগান। দাগিয়েছেন?
আমরা যেটা আগে পড়ে আসছি সালফিনজেটিস ওইখান থেকে হয়ে যায়, তারপর আমরা এখানে একটুখানি দেখে রাখলাম, ঠিক আছে? সেরকম ভাবে কিছুই নেই, আমরা আগে যেটা পড়ে ফেলছি ওইখান থেকেই পড়বো, এখান থেকে সেরকম ভাবে পড়বো না। উফোরাইটিসও আমাদের সেরকম লাগবে না, লাগবেই না। প্যারামেট্রাইটিসও আমরা পড়বো না। পেলভিক অ্যাবসেস আসে, পেলভিক অ্যাবসেস 4টা স্টার দেন। উফোরাইটিস পড়বো না। একটু বিগের কিছু যে খুঁজে পেলাম না ইটমিকা নোডুসাতে। ক্রনিক ইন্টারস্টিশিয়াল সালফিনজেটিস এর নিচে সালফিনজেটিস ইসমিকা নোডুসার উপরের লাইনটাই দেখেন যে টিউবাল মোটিলিটি কমায় দেয়, ফেভারস একটুপি প্রেগন্যান্সি। এটা তো আমরা আগেও পড়ছি, জাস্ট এখানে দাগালে দাগান, না দাগালে কোনো সমস্যা নেই। ওফোরাইটিস প্যারামেট্রাইটিস কিন্তু পড়বো না, ঠিক আছে? পেলভিক অ্যাবসেস এ দেন, দেখেন এখানে সংজ্ঞাটাই এনসিস্টেড পাস ইন দ্য পাউচ অফ ডগলাস ইজ কল্ড পেলভিক অ্যাবসেস, ঠিক আছে? কমন কজ গুলা দেখান, পোস্টাবোর্টাল পিউপারাল অ্যাকিউট সালফিনজাইটিস, পারফোরেশন ইনফেক্টেড ইউটেরাস, পোস্টোপার্টিভ পিরিয়ডে পেরিটোনাইটিস, এগুলো সবগুলা, ঠিক আছে? আর এক্সট্রাপেলভিক কজ আছে। ক্লিনিক্যাল ফিচারে এখানে দেখেন হচ্ছে কি আপনার স্পাইকি রাইজ অফ হাই টেম্পারেচার, একদম এইভাবেই আসে, হ্যাঁ? এইটা খুব ইম্পর্টেন্ট কথা। চিলসন রাইগোর দিয়ে আসে। রেকটাল টিনেসমাস, এটাও খুব ইম্পর্টেন্ট, যে প্যাসেজ অফ লুজ মিউকাস স্টুল, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউরিনারি সিমটম গুলা থাকবে, সাইনটা দাগাবেন। পার অ্যাবডোমেন আমাদের টেন্ডারাইজ রিজিড ইন লোয়ার অ্যাবডোমেন, এটা দাগাবেন। তারপর পার ভেজানিলে ভেজানটা হট টেন্ডার হয়ে থাকবে, ইউটেরাসটা পুশ অ্যান্টিরিয়রলি হয়ে থাকবে, সার্ভিক্স পেইন বগি ফ্লাকচুয়েন্ট, মানে এইটার পয়েন্ট গুলো এমনি আসে এবং একদম পারতে হয়। বগি ফ্লাকচুয়েন্ট এন্ড টেন্ডার মাসেস ফিট ইন পাউচ অফ ডগলাস সেপারেট মাস মে বি ফেল্ট ইন দ্য ল্যাটারাল ফর্নিক্স। ইনভেস্টিগেশন আমাদের ইনফেকশনে যা আসে তাই, লিউকোসাইটোসিস হবে, আইএসআর হবে, তারপর আমরা কালচার পাঠাবো আর ট্রান্সফারিং পাঠাবো। কনফার্মেশন হচ্ছে গিয়ে আপনার ইজি হবে কখন? আচ্ছা, পেলভিক হ্যামাটোসেল এবং পেলভিক অ্যাবসেস এই দুটোর সাথে মিলে যাবে, তাই তো? এইটা। আর ট্রিটমেন্ট দেখেন, সিস্টেমেটিক অ্যান্টিবায়োটিক শুড কভার অ্যানারোবিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারোবিক মাইক্রোঅর্গানিজম। এটা মাথায় রাখতে হবে যে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেবো। তাহলে কি সেফোটিক্সিন দিচ্ছি, জেন্টামাইসিন দিচ্ছি, মেট্রোনিডাজল দিচ্ছি, এটা আমরা জানি। আচ্ছা, তারপরে পোস্টেরিয়র কলপোটমি ডেফিনিটিভ সার্জারি, ল্যাপারোটমিও করতে পারি, কখন করে দেখবেন। আচ্ছা, পাস গুলো আমরা কালচার সেন্সিটিভিটিটা পাঠিয়ে দেবো। পুরো ট্রিটমেন্ট এগুলো সবকিছুই কিন্তু থাকবে। সেই সাথে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের ক্যান্ডিডা, ট্রাইকোমোনাস মেইন জিনিস, তারপরে আমরা পড়ছি ক্রনিক সার্ভিসাইটিস, তারপরে হালকা করে সালফিনজেটিস আমরা আগে যা পড়ছি তাই, আর হচ্ছে পেলভিক অ্যাবসেস, ঠিক আছে? এই তো। আর বার্থোলিনটা তো খুব ইম্পর্টেন্ট। এখন চলে আসেন আপু, আমরা চলে যাব 34 নাম্বার চ্যাপ্টার। 34 519। 519 এসেছেন আপনারা? জি আপু। আচ্ছা, এখানে দেখেন আমাদের আজকে ভ্যাজাইনাল ডিসচার্জ যেটা আছে অলরেডি আমরা যা জানছি তা থেকেই চলে আসে। তারপরও আমাদের যেটা আমাদের অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জের একটা কজের ফ্লো চার্ট আছে, এটাকে ইনফিনিটি স্টার দেন। অ্যান্সারটা আসলে এখান থেকে লিখে ফেলতে পারবেন, হ্যাঁ? এবং এখানে নন ইনফেক্টিভের মধ্যে লিউকোরিয়া যে দেখেন, ফিজিওলজিক্যাল অ্যাক্সেস, পিউবার্টি, রিপ্রোডাক্টিভ পিরিয়ড, প্রেগন্যান্সি, ইনফেক্টিভ। ওরে বাবা, বাইরে অনেক মিছিল হচ্ছে। আর যাই হোক, তারপর আমাদের দেখেন ফিজিওলজিক্যাল অ্যাক্সেস এর উপরে একটু লিউকোরিয়ার নিচের পয়েন্টে আপনার একটা আছে যে ডিউরিং পিউবার্টিতে কেন হয়, একটু জেনে রাখবেন, জাস্ট মেনস্ট্রুয়েশনের সময়, প্রেগন্যান্সির সময়। এইটা পরের পৃষ্ঠায় যান, লাইফ টেবল অফ অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ। এটা কি আপু যে আপনার যেমন অ্যান্টিবায়োটিক থেরাপিতে হয়, জাস্ট এই যে পিরিয়ড অফ লাইফে যে হতে পারে, এটা জাস্ট একটা রিডিং মারবেন আর লিখে রাখেন, এটা ওইভাবে পড়তে হবে না। আপনি সবগুলোই পড়ছেন, কিন্তু কি হবে এখান থেকে যখন আপনি দেখবেন, যেমন ডায়াবেটিসে দেখেন মোনেলিয়াসিস, অ্যান্টিবায়োটিক থেরাপি পেয়ে মোনেলিয়াসিস, প্রেগন্যান্সিতে একটা হচ্ছে ফিজিওলজিক্যাল লিউকোরিয়া আর একটা হচ্ছে মোনেলিয়াসিস, তারপর পোস্ট মেনোপজালে সিনাল ভেজাইনাইটিস, মোনেলিয়াসিস, পায়োমেট্রা, নিউপ্লাজম, তারপরে হচ্ছে আপনার পিউবার্টিতে লিউকোরিয়া, রিপ্রোডাক্টিভ পিরিয়ডে লিউকোরিয়া, তারপরে দেখেন পিএল ইউজারদের মোনেলিয়াসিস, আপনি ওইখান থেকে পড়ে আসছেন। কিন্তু প্রি মেনার্কিতে দেখেন ইম্পর্টেন্ট কি, যে এখানে ফরেন বডি থাকতে পারে, থ্রেড ওয়ার্ম থাকতে পারে, আর্লি নিউটাল লিউকোরিয়া। এই যে এই জিনিসটা আপনার পড়লে অ্যাসোসিয়েটেড সিম্পটম কিন্তু আপনার লাগবে না, মাঝখানের কলামটা লাগবে না, প্রবেবল ডায়াগনোসিসটা হালকা পড়লে যখন কোশ্চেনটা আসবে চট করে পেরে যাবেন। সো এটা একটু কত নাম্বার পেজ বলতেছেন একটু বলবেন কাইন্ডলি? 520 আপু, 520।
34 নাম্বার চ্যাপ্টারে চলে আসছে আপু, আমি টাইম দিয়েছি আপনারা বের করার জন্য। ওকে আপু। এই যে টেবল 34.1, এইটা যখন আপনি পিরিয়ড অফ লাইফে প্রবেবল ডায়াগনোসিস, মাঝখানের কলামটা লাগবে না, এটা পড়লে আপনার কি হবে, আপনি চট করে অ্যান্সারটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, জাস্ট এই জন্য একটা স্টার দিয়ে পড়ে ফেলেন, দেখবেন খুব সুন্দর করে অ্যান্সার করতে পারছেন। আচ্ছা, কমন কজেস অফ ভ্যাজাইনালিটিস এন্ড অ্যাবনরমাল ভ্যাজাইনাল ডিসচার্জ, এখানে দেখেন আমাদের যে আলাদা করে আছে ইনফেক্টিভ ট্রাইকোমোনাসিসে ফ্রদি ইয়েলো ডিসচার্জ, মনিলিয়াসিসে কার্ডি হোয়াইট, সার্ভিসাইটিসে কেমন, মিউকোয়েড ডিসচার্জ, এই যে এই জিনিসগুলো, এগুলা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হচ্ছে গ্রে হোয়াইট। হ্যাঁ, 4টা পয়েন্ট 4টা জায়গায়। তারপর পোস্ট মেনোপজাল কেমন, ডিসচার্জ ইজ নট প্রমিনেন্ট, ইরিটেশন ইজ প্রমিনেন্ট, তারপর ফরেন বডিতে কেমন, কেমিক্যালটা লাগে না, এক্সপ্রেশনও লাগে না, নিউ প্লাজমটা কেমন, এই জাস্ট একটা জেনে রাখা, এখানে একটা স্টার দিতে পারেন। এই আমরা এমন ভাবে পড়বো যে আমাদের হালকা পড়ার জন্য একটা জিনিস মিস হয়ে যাচ্ছে তা যেন না হয়। এখান থেকে আর কিছু না, আমরা চলে যাবো প্রুরাইটাস ভালভা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রুরাইটাস ভালভা আমরা যে জানি কিন্তু, হ্যাঁ, প্রুরাইটাস ভালভা যদি আমাদের মেইন যদি অ্যাসোসিয়েটেড ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে তাহলে ট্রাইকোমোনাসিস আর ক্যান্ডিডিয়া অ্যালবিকাস, খুব কমন কোশ্চেনটা আসে। এর সাথে মেকানিজম অফ উইচিং লাগবে না আপু, ডেফিনেশন লাগবে না, এটিওলজিতে যান। ভ্যাজাইনাল ডিসচার্জের সাথে থাকলে ট্রাইকোমোনিয়াসিস, ক্যান্ডিডিয়াসিস। যদি আপনাকে ভ্যাজাইনাল ডিসচার্জ ছাড়া কজ বলে প্রুরাইটাস ভালভা, তখন কিন্তু আপনার আরো অনেকগুলো আসবে। সেটা কি, এই যে লোকাল স্কিন লেশন গুলো তখন চলে আসবে। ঠিক আছে, সো এটা পড়বেন। নন নিউপ্লাস্টিক কাজগুলো একটা একটা করে জাস্ট জেনে রাখবেন। ঠিক আছে, কিছু সিস্টেমিক ডিজিজও হয় প্রুরাইটাস ভালভা ডিউ টু সাম সিস্টেমিক ডিজিজ। আপনার এত একদম মুই না, 2টা 3টা 4টা করে পয়েন্ট আপনি জেনে রাখবেন। ডার্মাটোলজিক্যাল কজ, যে কন্টাক্ট ডার্মাটাইটিস, ড্রাগ অ্যালার্জিতে হয়, এইভাবে জেনে রাখেন। ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ফলিক ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতেও হয়। এই যে এটা জেনে রাখলেন, ইনভেস্টিগেশন আমাদের লাগবে না। হ্যাঁ, ট্রিটমেন্ট আপনি হালকা করে দেখে রাখেন যে লোকাল অ্যাপ্লিকেশন অফ অ্যান্টিবায়োটিক আর ক্লোবেস্টার, এটা দিবেন। আর সাথে ওই যে ওগুলা জেনারেল অ্যাসুরেন্স এগুলা দিয়ে দিবেন। ঠিক আছে, এখন পেলভিক পেইন, আমরা অ্যাকিউট পেলভিক পেইন তো আমরা পড়বো না। এখন আমরা পড়বো হচ্ছে আপনার ক্রনিক পেলভিক পেইন, 523 নাম্বার পেজ। ক্রনিক পেলভিক পেইন, এটার কোশ্চেনটা আপনারা এসিকিউ পড়ে ফেলবেন হচ্ছে গিয়ে ইয়ে থেকে, অপটিমাম থেকে অবশ্যই পড়বেন। ক্রনিক পেলভিক পেইন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রনিক পেলভিক পেইন আসেন 523 নাম্বার পেজ। একটা নন সাইক্লিক পেইন হবে অফ 6 month ডিউরেশন অর মোর লোকালাইজড পেলভিসে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, বিলো পেলভিস আর লোয়ার ব্যাকে। দেখেন এখানে আমাদের যেটা পরের পেজটা দেখেন, কমন গাইনোকোলজিক্যাল কজেস অফ ক্রনিক পেলভিক পেইন, এবং এর পরের পেজে আছে কমন নন গাইনোকোলজিক্যাল কেস। নন গাইনোকোলজিক্যাল এত যে আপনার লাগবে তা না, আপনি হালকা হালকা জেনে রাখবেন। সাইক্লিক অ্যাসাইক্লিক এইভাবেও লাগবে না, আপনি শুধু জেনে রাখেন যে এন্ডোমেট্রিয়াসিস, অ্যাডিনোমায়োসিস, যেগুলো কমন, ওভারিয়ান ডোমিনেন্ট সিনড্রোম, ইউটেরাইন ফাইব্রয়েড, আইওসিডি, এই যে এই জিনিসগুলোতে আমাদের পেইন হয়। হ্যাঁ, এন্ডোমেট্রিয়াসিস, সাইক্লিক অ্যাসাইক্লিক একদম এইভাবে লাগবে তা না, হালকা করে জানতে পারেন। মিডলমার্ক সিনড্রোম, ডিসমেনোরিয়া, এগুলো এভাবে পড়বেন। ঠিক আছে, কজ ছাড়া কিন্তু অ্যান্সার করতে পারবেন না। আর মোটমাট কিভাবে সিনারিওতে অ্যান্সার করতে হবে সেটা দিবেন হচ্ছে আপনার ইয়ে থেকে, অপটিমাম থেকে। ক্রনিক পেলভিক পেইনের ডায়াগনোসিস এখানে সেভাবে লাগবে না। ট্রিটমেন্টে আপনার ওরাল কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে, তারপরে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন, জাস্ট হালকা করে এইভাবে দেখে রাখতে পারেন। এই যে দেখেন মেডিকেল ম্যানেজমেন্ট অফ পেইন, যেটা নাকি 25 নাম্বার পেজে আছে, আমাদের অ্যাসিউরেন্স করব, এনএসআইডি দিব, নিউরোলাইটিক এজেন্ট দিব, যেমন আপনার ট্রাইসাইক্লিক, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যামিট্রিপ্টিলিন, এগুলা দিব, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর দিব, এগুলা। সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ ক্রনিক পেলভিক পেইন কি, মিনিমাল ইনভেসিভ সার্জারি করি আমরা, যে প্রিসেক্টাল নিউরোটমি করি, লু না করি, এই জিনিসগুলো জাস্ট পয়েন্ট আকারে। হিস্টেক্টমিও করে ফেলতে পারি অনেক ক্ষেত্রে, যদি বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যান্টিকনভালসেন্ট দেই। এইটাই হচ্ছে আপনার ক্রনিক পেলভিক পেইন। তাহলে এইটা আর এটার সাথে আমাদের একটু চলে আসেন 526 নাম্বার পেজ। যেহেতু আজকে আমরা সিনাল এন্ডোমেট্রিয়াসিস এবং সিনাল ভ্যাজাইনাইটিস পড়ছি, একটুখানি কমন কজ অফ পোস্ট মেনোপজাল ব্লিডিং এই চ্যাপ্টার থেকে, এটা যদিও আমার আজকে টপিক না, কিন্তু আপনি এটা দেখে রাখবেন। হ্যাঁ, টেবল 34.9 এবং এর উপরে একটা কজ আছে যে পোস্ট মেনোপজাল ব্লিডিং এর করার কারণ কি। আপু এগুলো কিন্তু সবটা লাগবে না, খালি সিনাল এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, জেন্টাল ম্যালিগনেসি কি, যে সিএস সার্ভিক্স, এন্ডোমেট্রিয়াল সার্ভিক্স, কি বলতেছি, কার্সিনোমা সার্ভিক্স,
কার্সিনোমা এন্ডোমেট্রিয়াম, এই যে এন্ডোমেট্রিয়াল পলিপ, টিউবারকুলার এন্ডোমেট্রাইটিস, এই যে কমন গুলো, সেনাল ভ্যাজাইনাইটিস, ডিকিউবিটাস আলসার, আপনি পড়লেই পেরে যাবেন। কিন্তু এত ইম্পর্টেন্ট, আপনি যদি এই চ্যাপ্টারটা আসছেন এই পোস্টমেনোপজাল ব্লিডিং এর, এই জন্য আমি বললাম যে জাস্ট আপনি এই কজ আর টেবলটা, মোস্ট কমন কজের টেবলটা এটা একটু পড়ে ফেলেন, হ্যাঁ? তাহলে কি হবে আপনার, আপনি যেগুলো সিনারিও বেসড আসে ওগুলো কি হয়, আমরা এখান থেকে ওইখান থেকে পড়ি কিন্তু আমরা অ্যান্সারটা সাজাতে পারি না যদি আমরা কোনো বই না পড়ি। এই জন্যই আমাদের অপটিমাম লাগে, আদারওয়াইজ আমাদের গাইনিতে সবকিছু আছে, তাই না? তার নতুবা তো লাগতো না। সো আপনি এটা একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? একই সাথে আপু একটুখানি 535 নাম্বার পেজে আসেন, 535 নাম্বার পেজ, 535 নাম্বার পেজে আসলে আপুরা একজন আমার সাথে একটু অ্যান্সার করেন, আসছেন কিনা? এই যে দেখেন, আমি ডিসপেরোনিয়ার কথা বলছিলাম না আপু, আমাদের সবগুলা জিনিসেরই ডিপ ডিসপেরোনিয়া হয়। এটা জাস্ট একটা টিক মার্ক দিয়ে রাখেন যে আপনি পারেন যে ডিপ ডিসপেরোনিয়াটা যে হয় এটা কেন হয়, যে ইউটেরাসেক্টাল লিগামেন্ট এগুলো ইনভলভ হওয়ার জন্যই তো হয়। এই যে দেখেন, এন্ডোমেট্রিওসিস, ক্রনিক সার্ভিসাইটিস, ইন্টারস্টিশাল সিস্টাইটিস, ক্রনিক পিআইডি, রেট্রোভার্টেড ইউটেরাস, প্রোলাপ ওভারিয়ান পাউচ অফ ডগলাস, ওটা লাগে না। এন্ডোমেট্রিওসিস, ক্রনিক সার্ভিটাইটিস, পিআইডি তে যেগুলো হয় ডিপ ডিসপেরোনিয়া, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যেটা নাকি মেনোপজের জন্য আপনার অ্যাট্রোপি হয়ে যায়, আমাদের ভালভাটা ইটা এস্ট্রোজেন কমের জন্য হয়, সেটা হচ্ছে সুপারফিশিয়াল ডিসপেরোনিয়া, ঠিক আছে? ওইখানে কিন্তু ডিপ বলা যায় না, জাস্ট উপরের সুপারফিশিয়ালে দেখেন মেনোপজ একটা কথা আছে, হ্যাঁ? এটা কেন, ওই যে আপনারই, এবং যে কোনো ইনফেকশনেও ভালভাতে তো হয় শুধু, সো এটা তো আপনার সুপারফিশিয়াল ডিসপেরোনিয়া। আর ডিপ ডিসপেরোনিয়া সে কি হয়, জাস্ট আমরা জেনে রাখার জন্য এটাতে আমরা বললাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আপনাদের মোটামুটি ভাবে শেষ। এখন আরেকটা জিনিস, 536 নাম্বার পেজ, আমি জানি না আপনাদের অন্য কোনো মেন্টর বলবে কিনা, এই জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো জানলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখা অনেক সহজ হয়ে যায়, এই জন্য আমি বললাম 536 নাম্বার পেজে একটু দেখেন যে লোয়ার অ্যাবডোমিনাল লাম্প কোন এজে, কি বলতেছে, চাইল্ড বিয়ারিং পিরিয়ডে আমরা একটা লাম্প পাইছি, প্রথমে প্রেগনেন্সি দেখেন 34.16। এই যে আমাদের বলে ম্যাডামরাই কোশ্চেন করে যে আপনি একটা, আপনার কাছে আসছে একটা, প্রথমে আপনার কাছে একটা আসছে 35 বছরের মহিলা, তার হচ্ছে কি আপনি তলপেটে একটা মাস পাইছেন, কি প্রথমে কিন্তু প্রেগনেন্সি না বলে ম্যাডামরা রেগে যায় যে প্রথমে টিউমার হয়, সবার টিউমার হয় নাকি প্রেগনেন্ট হয়। এই যে আমরা প্রেগনেন্সি বলি না, দেখেন বই আছে চাইল্ড বিয়ারিং পিরিয়ডে প্রথমে প্রেগনেন্সি, ওভারিয়ান টিউমার, অ্যাডিনোমায়োসিস, টিউবোরিয়ান মাস। এত ইম্পর্টেন্ট এই জিনিসগুলা, আমি নিজেই এই জিনিসগুলো আমি এটা পারি না ওইটা পারি না, তারপর আমি দেখলাম আল্লাহ আমাদের বই তো সব আছে জ্ঞানী দত্ত বই। তাহলে দেখেন কমন কজেস অফ লোয়ার অ্যাবডোমিনাল লাম্প, কমন কজেস অফ অ্যাডনেক্সাল মাস, একটু কষ্ট করে এই দুইটা বক্স পড়ে ফেলেন, তাহলে অনেক কিছুতে অনেক কিছু আগায় যাবেন, দেখবেন আপনি আপনার একটা থেকে আরেকটা ডিফারেন্সিয়েট করতে পারবেন, ঠিক আছে? এই এই হচ্ছে আমার তরফ থেকে আজকের ক্লাস। এখন আপনারা বলেন আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? এত বড় চ্যাপ্টার আমি পড়তে পড়াইতে পারছেন, এটাই তো বড় বিষয়। থ্যাংক ইউ পারছি বুঝতে। আপু আমি একটা কথা বলি, আমি আরো কম সময় এর আগের বারই করছিলাম, আমার কথা হচ্ছে আমি খুব বেশি লেংদি ক্লাস, অনেকে তো পরে আমরা শুনি লেংদি ক্লাস পছন্দ করি না, তারপরেও জানি না কতটা লেংদি হচ্ছে। এর চেয়ে বড় কথা, আপনি পড়াকে আপনাকে ছোট করে আনতে হবে। মেন্টর ধরেন অনেক মেন্টর লেন্দি করে, অনেক মেন্টর শর্ট করে, অনেক ক্লাসের উপর ডিপেন্ড করে। আপনি যত আপনার পড়া সহজ করে পড়তে পারবেন তত আপনার পরীক্ষার পাসটা সহজ হয়ে যায়। কারণ বললাম যে আপনাকে, আপনি যখন এই যে বাংলায় করে জিজ করে ঢুকাবেন তখন আপনার কি হবে, আপনি অনেক কিছু মাথায় ইনফরমেশনটা অনেকদিন গেঁথে যাবে। আদারওয়াইজ কি হবে, আপনি যদি গদ বাধা পড়তে থাকেন না, আমি এই লাইনটা এমনি লিখবো, সাসপেক্টেড এই সেই এই ভাষাতেই লিখবো, তখন কি হবে জানেন, আপনার পড়া পড়তে অনেক টাইম লাগবে, অনেক বোরিং লাগবে পড়াকে। এরকম করে পড়া যাবে না। আপনি যেহেতু, আমরা এখন ক্লিনিক্যাল ইয়েতে পার্ট ওয়ানের ব্যাপারটা ডিফারেন্ট ছিল, কিন্তু এখন তো আমরা ক্লিনিক্যাল ফিল্ডে দেখছি সব একটু মিলায় পড়বো, ভাষা পড়বো, 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট, 6টা ইম্পর্টেন্ট, এর বেশি দিবেই না এসকিউতে। তাহলে আপনি খালি ইম্পর্টেন্ট পয়েন্টটা পড়েন। আপনি দেখেন এই যে দেখেন লোয়ার অ্যাবডোমিনাল মাস, এটা এত সুন্দর করে এখানে আছে, দেখবেন জায়গায় জায়গায় আপনি এন্ডোমেট্রিয়াসিস পড়ার সময় আপনার লাম্প দিয়ে কোশ্চেনটা আসবে না, তখন ডিডিতে কি হয়ে যায়, এডিনোমায়োসিস হয়ে যায় না, ফাইব্রয়েড হয়ে যায় না। তাহলে আপনি যখন এইভাবে পড়বেন তখন কি হবে, আপনার ডিডি চিন্তা করতে অনেক ইজি হবে। বুঝতে পেরেছেন এইটা? আচ্ছা এখন আমি একটু আমার ইয়াটা দেখাই। আচ্ছা আরেকটা জিনিস, আমি বই ধরেই, কারণ গাইনি দত্ত এক্সিলেন্ট বুক,
দত্ত এক্সিলেন্ট বুক। আমরা যদি দত্তের উপর দখল নিতে পারি, মিড টার্ম পাসও হবে। এট এ টাইম মিড টার্ম পাসের পর আমার ট্রেনিংটা এক্সিলেন্ট ভাবে হবে। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা, আমি যখন মানে পেশেন্ট দেখবো আলাদা ভাবে আমি ওয়ার্ডে কাজ করতে পারবো। সো এটার দখল নেন। আমরা অনেক সময় নিজেরাও পড়ছি, বলি যে না আমরা 10 দিন পড়ছি, 15 দিন পড়ছি, 1 মাস পড়ছি, কিন্তু অ্যাকচুয়ালি ভালো হচ্ছে এই যে আপনি শুনলেন, আপনি তারপর নিজে পড়েন আর একটু জানেন, পরীক্ষা ওরিয়েন্টেড পড়েন, সাথে জানেনও, তখন দেখবেন কি হয়। আমি অ্যাজ এ ফিজিশিয়ান খুব থাকে না যে যে জানে আর যে জানে না সে তো এক হতে পারে না কখনো, এইটাই। আচ্ছা দেখেন, ক্রনিক পেলভিক পেইন ইম্পর্টেন্ট, পোস্টমেনোপজাল অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস, রিকারেন্ট ভ্যাজাইনাল ইনফেকশন, ভ্যাজাইনাল ডিসচার্জের মধ্যে এই জিনিসগুলো আসে। যা যা বললাম আপনাদেরকে এগুলো আসছে এসসিকিউতে, সেজন্য আমি দিচ্ছি। এখন আপনারা অ্যানসার তো দেয়াই আছে, অ্যানসারটা কেন আসলো? আচ্ছা দেখেন তো, পড়েন তো এটা। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, আমি বলছিলাম না যে আপনি এই যে নাইজেরিয়া গনরি এইভাবে আসবে না, কিন্তু ওই টপিক গুলো একটু লাগবে যেন আপনার আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে নাইজেরিয়া গনরি একটু এখন আপনারা আনমিউট করে থাকেন আপনি। আচ্ছা দেখেন, এইখানে 24 ইয়ার্স এর একটা পেশেন্ট আসছে আপনার কাছে ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে, এবং সেই ক্ষেত্রে আপনি বলতেছেন অ্যান্টিবায়োটিক ক্ল্যামাইডিয়া। এখন হচ্ছে এখানকার অ্যান্টিবায়োটিক, তাহলে আমরা ক্ল্যামাইডিয়াতে কোন অ্যান্টিবায়োটিকটা বলছি সবাই বলেন? হ্যাঁ, আচ্ছা, what is the gold standard test for detection of chlamydia? নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। এটা আমি গোল্ড স্ট্যান্ডার্ড বলিনি, হয়তো বইয়ে নাই, কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট হচ্ছে ক্ল্যামাইডিয়ার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে? Which contraceptive method predisposes bacterial vaginosis? Mostly IUCD। দেখবেন এটা রিস্ক ফ্যাক্টরে আছে। 32 years old primary gravida 14 weeks of pregnancy was diagnosed as acute PID. Mode of treatment কি? আমরা পড়ার সময় বলছি না হসপিটালাইজেশন, তাই না? আচ্ছা, আমরা আউট পেশেন্ট থেরাপি দিব না, আমি অলরেডি বলছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি এটা কি গ্রেজ ভ্যাজাইনাল ডিসচার্জ, পজিটিভ হুইপ টেস্ট বলার সাথে সাথে কি হয়ে যায় এটা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাল। আচ্ছা, which are not the AMSEL's diagnostic criteria? এটা ছিল হোমোজেনাস ভ্যাজাইনাল ডিসচার্জ, তাই না? এখানে আছে কি হেটারোজেনাস ভ্যাজাইনাল ডিসচার্জ। হেটারোজেনাস। তাহলে সেই সাথে আমাদের ক্লাস শেষ। এখন আপনারা অনেকে আমাদেরকে মনে হয় চ্যাট বক্সে কিছু বলছেন না? আচ্ছা, ক্যামেরা অন করতে বুঝিনি আপু, মনির আপু কি বলছিলেন? ক্যামেরা ও আজকে ওই যে ক্লাসে প্রথমে ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করার কথা বলছিল, আসলে একটু এতক্ষণ ধরে ক্যামেরা অন করে রাখাতে একটু ও বিব্রত। আচ্ছা আচ্ছা, না না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা ম্যামকে জিজ্ঞেস করতে পারি। কোয়েশ্চেন নেই, তবে আপুর একটা প্রশংসা করবো। আপু খুব কনসাইজ ভাবে আমাদের পড়াটা, এত বড় বড় চ্যাপ্টার অ্যান্টিনেটাল কেয়ারের ওই সময়টা পড়তে খুব সুবিধা হয়েছিল আপু। আপনার পড়ানোর স্টাইলটা আমাদের খুব পছন্দ, আর সবচেয়ে বড় কথা আপনি এসবি এসিকিউ কভার করে পড়েছেন আপু। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আপুরা, আপনারা পড়েন সেই সাথে সবাই, কারণ ট্রেনিং এর মাঝখানে এই যে মিড টার্ম এক্সামটা খুব একটা থাকে যে পার্ট 1 এন্ট্রান্স এক্সাম, আরেকটা থাকে যে আপনার পার্ট 2 একদম আমার স্বপ্নের শেষ ইয়া, তাই না? ট্রেনিং এর মাঝখানে কেউ আসলে বুঝতেও চায় না পরীক্ষাটা এত বড়, কিন্তু পড়াটা তো ভাস্ট। আরেকটা জিনিস খুব রিকোয়েস্ট করবো, এটা আমি কয়েক সেশন ধরে কোশ্চেনের ইয়ে থেকে যে অসপি আলাদা করে পড়বেন না। হ্যাঁ, যে অসপির জন্য এটা ছিল, আমি পরে পড়বো ফরসেপ ডেলিভারি, ভেন্টোস ডেলিভারি, কিংবা ধরেন আমি একদম যে না আমি ড্রাগ গুলা পরে পড়বো, তা হয় না। সাইটোমিস যেগুলোকে আমরা সবসময় করি, ম্যাক্সালফ, আপনার এটা রিটেনের দিন আসবে, অস্পির দিন আসবে, এসপি এর দিন আসবে। খুব মানে যা আপনারা দেখতেছেন তা তো আসবেই, একদম এটা করে রাখা যে তা আসবেই। ধরেন আপনার সিম স্প্যাকুলাম দিয়ে কি একটা করতেছেন, এটা আপনার একটা এসবি তে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? সো অস্পিক ক্লাসগুলো তো কিছু কিছু এখনো আপনাদেরই হবে। সো কিছু জিনিস থাকবে যেটা আপনি এখনই এটাতে দখলদারিত্ব রাখবে, তখন কি হবে, এক্সামটা খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আর এক্সাম ওরিয়েন্টেড পড়েন, ইনশাআল্লাহ ভালো হবে। সবাই দোয়া করবেন, সবাই পড়েন, পরীক্ষা দেন, আর হচ্ছে গিয়ে একদম ওইভাবেই পড়েন যেভাবে পরীক্ষায় হবে, ঠিক আছে? তাহলে দেখবেন পরীক্ষা পাসটা সহজ হবে, আদারওয়াইজ পরে গিয়ে অনেক ভাস্ট সিলেবাস, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। করেন আমাদের জন্য অবশ্যই, ফি আমানিল্লাহ, আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দেখ। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
জি জি আপু, হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আপু, জি বলেন। হ্যাঁ, আমি নুসরাত রুবাইয়া বলছিলাম। হ্যাঁ, আমি আসলে আগের 2টা ক্লাস করতে পারি নাই। আসলে আমাদের ওই যে ওয়ার্ডে প্লেসমেন্টের জন্য করতে পারি না। আমি রেজিস্ট্রি হিসেবে আছি শেরে বাংলার। তো হচ্ছে আসলে আমি বুঝতেছিলাম না। যাই হোক, হয়তো গাইনি দত্ত বই কেনা লাগবে। এটা আমি হচ্ছে আসলে পাই নাই। তো আপু আসলে রিটেনের জন্য কোন বইগুলো কিনবো? আমি আসলে আগের ক্লাস 2টা করতে পারিনি এটার জন্য। আজকে বই নিতে আচ্ছা, দিব আর কোনো কি। কোনো সমস্যা নেই আপু। আপনি হচ্ছে গাইনি দত্ত, যেটা আমাদের 9th এডিশন এখন নতুন আসছে, হ্যাঁ এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার আগের এডিশন গুলো আছে। 9, 10th এডিশন হচ্ছে কি ওইটা পড়বো। আচ্ছা আপু, 9th এডিশনে কিনবেন, কারণ আমাদের কিন্তু গাইনি দত্ত অনেক সুন্দরভাবে চেঞ্জ গুলো আসছে, এবং জেফ কটের হ্যাঁ, এটা দেখলাম আমি সেদিন। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর চেঞ্জ আসছে। এবং আমাদের জন্য এখন দত্ত কিন্তু খুব এনরিচ বুক। অলরেডি 8th এডিশনে দত্ত তার মানে খুব এনরিচ ছিল, এখন আরো এনরিচ আপডেটেড। সো আর আপনাদের এক্সামে হচ্ছে গিয়ে কিন্তু আপডেটেড বুক থেকে যা যা চেঞ্জ হয়েছে এগুলাই ম্যাডামদের ফোকাস থাকবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, আপনি নতুন বইটা আপু কিনে 9th এডিশন কি আমেরিকান কপিটা কিনলো নাকি ভারতীয়টা কিনলে হবে? ইন্ডিয়ানটা? না, ইন্ডিয়ানটা কিনলেই হবে আপু। ইন্ডিয়ানটা কিনলে হবে, কালার কপিটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপু ওটা হচ্ছে করবেন। আর হচ্ছে হ্যাঁ। written গুলো আমার কাছে খুব, এটা তো অ্যাকচুয়ালি করা যায় না, কিন্তু আমার কাছে খুব অপটিমাম যেটা, ওইটা খুবই এসকিউ ডিসি এর। হ্যাঁ হ্যাঁ, ডিসি এরটা। ডিসি এর না আপু, অপটিমাম হচ্ছে আপু কোনাপুর। আপনারা যারা অপটিমাম কিনছেন আপু, ওটা মালিহা নুসরাত আপু। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জেনেসিস এর ইয়া, এটা মালিহা পারভিন মুক্তা আপুর। এটা হ্যাঁ, মালিয়া পানি মুক্তা জি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই পছন্দের বই, কারণ খুব সুন্দর করে আছে। রিটেনের ক্ষেত্রে অনেকে আপু পড়তে গেলে ভাবে এখানে তো আমাদের তো এসিকিউ আসবে, এখানে তো ব্রড কোশ্চেন। অ্যাকচুয়ালি ব্রড কোশ্চেন তো আপনি ওইভাবে পড়বেন না, আপনার এটা একদম পুরো জিনিসটা এন্ডোমেট্রোসিস ধারণা হয়ে যাবে। আপনাকে দিবে 3টা কমপ্লিকেশন, আপনি 3টাই লিখে আসবেন। আপনাকে দিবে 4টা ইনভেস্টিগেশন, আপনি 4টা ইনভেস্টিগেশন লিখবেন। আপনাকে ভাগ করে দিবে, কিন্তু সাথে মিড টার্মের জন্য কিছুটা আপনার তথ্য থেকেও অ্যান্সার করতে হবে, যে জিনিসটা কোনো মানে আপনার ইয়েতেই পাবেন না, কি বলে এটাকে, কোনো বইয়েই পাবেন না। আরেকটা জিনিস, এসিকিউর অনেক বই আছে, অনেক সেন্টার হয়তো আছে, কিংবা এসিকিউর এফসিপিএস এর বই আছে। আমি এটা খুবই ডিসকারেজ করব ওই বুকগুলো এখন পড়ার জন্য। কারণ হচ্ছে ওই বুকগুলা অনেক বেশি, আমাদের তো এফসিপিএস এর জন্য অনেক গাইডলাইন লাগে, অনেকগুলা আপনার বই লাগে, যেগুলা হচ্ছে আপনার এই যে হাই রিস্ক, কিংবা এই ম্যাডামের ওই ম্যাডামের অনেক বই লাগে, কিংবা ম্যাডামদের লেকচার লাগে। ওই বই যদি পড়তে যান আপনি এত একটা মানে ইয়েতে পড়বেন। সো এসিকিউ আছে বলে অনেকে আমি দেখি বলতে শুনি এসিকিউর বই কিনে ফেলেন, এফসিপিএস এর এসিকিউর বই কিনেন। এটা খুবই আত্মঘাতী জিনিস আমার কাছে মনে হয়। যাদের অনেক টাইম আছে কিংবা যারা অনেক পড়তে পারে সেটা একদম ডিফারেন্ট, তাও আমি ডিসকারেজ করবো। কারণ হচ্ছে গিয়ে ওইটা এফসিপিএস এর, এইটাও এফসিপিএস এর, কিন্তু এটা ব্রড কোশ্চেন, এবং এটা হচ্ছে গিয়ে মানে যেভাবে আছে আমরা জাস্ট ঝটঝট করে অ্যান্সারটা করে ফেলবো, এটার জন্য জাস্ট গোছানোর জন্য একটা বই। কিন্তু অনেকগুলো বই, বই এটা করবেন না। যতটা অ্যাড করতে হয় সেটা আপনি গাইনি দত্ত অবসত থেকে এইভাবে পড়বেন যে হ্যাঁ এই টেবলটা থেকে আমার এসিকিউ আসবে, এটা আপনাকে মেন্টর সাজিয়ে দিবে, কিছুটা আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা থেকে চলে আসতে পারে, এই কমপ্লিকেশনটা আসতে পারে, আমার অপটিমামে নাই বাট এইটা তো আসতে পারে কোশ্চেন, এরকম করে পড়বেন, ঠিক আছে? এসিকিউর বই। আর হচ্ছে আপু আমি একটা জিনিস, যেটা এসবি এর জন্য যদিও আমি নিজেই বলছি কিনতে, কিন্তু আসল কথা হচ্ছে এসবি এর বুক সলভ করার জন্য, এসবি সলভ করার জন্য পার্ট 1 যেমন আমরা ক্লিনিক্যাল সিনারিওটা জানতামই না, কিন্তু এখন কিন্তু আমরা ক্লিনিক্যাল সিনারিওটা, আপনি যখন ক্লিনিক্যাল ফিচার পড়ে ফেলছেন, আপনি কিন্তু আপনার ওয়ার্ডে পেশেন্ট দেখেন, সো আপনি কিন্তু ক্লিনিক্যাল ফিচার জানেন। সো এটা একদম ম্যান্ডেটরি না, অনেক ভালো পড়া হয়ে গেছে, তখন আপনি এমার্সোলজি পার্ট 2 এর বুকের 2টা রেখা আছে কিংবা অ্যান্ড্রোসিজার যেটা আছে ওগুলো দেখতে পারেন। তবে আমার কাছে খুব মনে হয় যে এর আগে আমার দত্তের দখলদারিত্বটা খুব দরকার, এবং দরকার হচ্ছে আমার এই যে জেনেসিস এর সাথে যদি টুকটুক করে পরীক্ষাগুলো দিতে পারি আর ওইভাবে আমি তত্ত্ব পড়তে পারি, তাহলে আমি অ্যান্সার সব করতে পারবো আমার ওয়ার্ডে যা। আপু অস্ট্রির জন্য কি বই আছে কোনো স্পেসিফিক? অস্ট্রির জন্য আছে ইনটেক 1 ইনটেক 2 আমি কিনেছিলাম, ওইটাতেই সব আছে। আরেকটা ইনটেক 1, 2 হ্যাঁ জেনেটিক্সের বাংলা কাউন্সিলিং এক্সেলেন্ট একটা বুক। কাউন্সিলিং এর স্টেশন আপনাদের জানুয়ারি সেশনে বেশি থাকবে, আমি গত সেশনে বলে দিয়েছিলাম যে আপনাদের ক্ষেত্রে প্রসিডিউর স্টেশন বেশি থাকবে, আর আমি আবারও বলে দিচ্ছি আপনাদের জানুয়ারি স্টেশনে কাউন্সিলিং স্টেশন বেশি থাকবে। এবারও ছিল 3টা, আপনাদের দেখা যাবে 4টা 5টা থাকবে কাউন্সিলিং স্টেশন। সো ওইটাও খুব ইম্পর্টেন্ট কাউন্সিলিং স্টেশনটা। আরেকটা জিনিস, অস্পিতে অনেকে বলে যেহেতু ভাইভাতে রিটেনেই অনেক ফেল করে, অস্পিতে সবাইকে ছেড়ে দেয়, এই করে দেয় সেই করে
করে দেয়, আপনি সেটা দিয়ে করবেন না, কারণ একজনের যদি ফেল করে সেটা যদি আপনি হন আপনার 100% শেষ, তাই না? আর অস্ত্রী পদগুলাই আপনার এসবি এর দিনও চলে আসে, সো খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা। ইনটেক থেকে আমরা পড়ছি, আমি ইনটেক 1 ইনটেক 2 আর হচ্ছে গিয়ে আপনার জেনেসিসে বাংলা কাউন্সিলিং বুক যেটা, ওই থেকে কাউন্সিলিং তো ম্যাডামরা অনেক কোশ্চেন করতে থাকে, ম্যাডামরা টিক মার্ক দিতে থাকে, ম্যাডামরা হচ্ছে নিজেরা না পারলেও মানে যদি আপনার কয়েকটা পয়েন্ট বাদও যায় সেটা আবার ম্যাডামরাই করে। সো কাউন্সিলিং জানতে হয়, এইটা এই 3টা বুক কিনলে, আর ওইদিকে অপটিমাম গাণিতত্ত্ব আমাদের ওজিএসবি গাইডলাইন এক্সিলেন্ট জিনিস। আপনি অ্যান্সার করার সময় সরাসরি বলে নিবেন, অফিসের ক্ষেত্রে বলতে পারবেন, অ্যাবর্শনের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ওজিএসবি গাইডলাইন আমি মিসড অ্যাবর্শন ট্রিটমেন্ট এটা আপনাকে ফুল মার্কস দিবে। এবং ম্যাডামরা খুব পছন্দ করে এখন এই জন্য যে আগে আমাদের গাইডলাইন ছিল না, এখন আমাদের একটা গাইডলাইন আছে আমাদের বাংলাদেশে, সো কেন আপনারা এখান থেকে অ্যান্সার করবেন না? সো আপনি ওজিএসবি গাইডলাইনে যা যা টপিক আছে সব এখান থেকে পড়ে এখান থেকে অ্যান্সার করে দিতে পারবেন, এবং ওই টপিক গুলো খুব ইম্পর্টেন্ট। আপনার একটা এক্লামশিয়ার পেশেন্ট আসছে, দেখবেন ওইখানকার ট্রিটমেন্টটা খুব সুন্দর করে দেয়া আছে, হ্যাঁ, ওইটা লিখলে আপনার পুরো নাম্বার পাওয়া যাবে এরকম। তাহলে ওজিএসবি গাইডলাইনে যা যা আছে, যেমন অ্যাবর্শন আছে, আপনার এক্লামশিয়া প্রি এক্লামশিয়া থেকে শুরু করে প্রম থেকে শুরু করে সবই তো আছে। নর্মাল লেবার কিন্তু আমাদের ওজিএসবি গাইডলাইনের অনেকটা জিনিস লাগে, পুরোটা লাগে নর্মাল লেবার, সো ওজিএসবি গাইডলাইন রাখবেন সাথে। এই তো বুক সম্পর্কে। আপু ইনটেকের রাইটার ছিল, হ্যাঁ, ইনটেকের রাইটার আমার তো যেটা অস্ট্রেট যেটা ইনটেক 1 2 ওটা রাইটার আছে কোন স্পেসিফিক? না রাইটার জানি না, রাইটার তো আছে, রাইটারটা শামসুন নাহার মনি কিনা জানি না। ইনটেক বললে সবাই চেক, ইনটেক 1 2 না, ভলিউম 1 2 এটা বই তো মানে একটা অফস একটা গাইনি, এটা ইনটেক 1 2 ডাকি। ওই যে আর হচ্ছে এসিকিউ অপটিমারও গপস গাইনি, এটা আর হচ্ছে গাইনি 9th and 10th এডিশন, এই তো গপস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর জেনেসিস বাংলা কাউন্সিলিং, এই কাউন্সিলিংটা বাংলাটা থাকে। কাউন্সিলিং এর প্রসিডিউর। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আপু, ভালো থাকবেন সবাই। আজকের যে ক্লাসটা হলো, নেক্সট দিন এটার এক্সাম কি হবে? এসকিউ নাকি এসবিএ নাকি বুঝে? বুঝিনি আপু, কি বলেছেন? আপু আজকে যে ক্লাসটা হলো, নেক্সট ক্লাসে তো এটার এক্সাম হবে, তো এসকিউ এসবিএ দুইটাই হবে, এসিকিউ এসবিএ দুইটাই হবে। আপু এক্সামটা কখন দেয়া যাবে? এটা কি ক্লাসের শেষে, নেক্সট ক্লাসের শেষে? আপনাদের ওইটা মনে হয় ক্লাসের আগেও পাঠায় দেওয়া হয়। ম্যাম আমরা ওইটা অফিসেরই টাইমটা জানিয়ে দিব, এক্সামটা কখন শুরু হবে এবং লেকচারটা কখন শুরু হবে। আচ্ছা, আজকে তো মনে হয় জানানো হয় নাই এক্সামের টাইমটা, না? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে ম্যাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে টাইমটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম আপুরা, সবাই ভালো থাকবেন। যে কোনো দরকারে আমাদেরকে আপনাদের গ্রুপগুলোতে কথা বলবেন, হয়তো বা সাথে সাথে না হলে আপনাদেরকে অ্যান্সার দিব ইনশাআল্লাহ, চেষ্টা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।